তোমার জানলার আলোটা বড্ড যেন চোখে লাগছে মনে হচ্ছে, একটু ফ্রেমটা চেঞ্জ করা যায়? হ্যাঁ, এবার ঠিক আছে, বেটার। ঠিক আছে। আচ্ছা, আমার বাবা একবার ফোন করছে, বুঝলি? তোমরা স্টার্ট করো, আমি জয়েন করছি আবার, ঠিক আছে? বাবা আসলে বেরিয়েছে, একটা ইম্পর্টেন্ট কাজে আমাকে ফোন করছে, 1 সেকেন্ড প্লিজ দাঁড়াও। তোমরা শুরু করো, আমি এক্ষুনি জয়েন করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার শুরুটা না। একসাথে করে নিই, তারপর তুমি চলে যাও। প্রিন্স কারোর জন্য দাঁড়ায় না, সবাই প্রিন্সের জন্য দাঁড়ায়। ওকে অবরোধ, আজকের টপিকটা তুমি নিশ্চয়ই জানো ভালো করে, যে টক্সিসিটি নিয়ে আজকে কথা হবে, টক্সিক লোকজন নিয়ে কথা হবে। পুষ্পা, রকি ভাই, অ্যানিমেল আর সালারের প্রভাস, কে বেশি টক্সিক? ঠিক আছে, হ্যাঁ সালার। গালাগালি দিচ্ছে, আবার সিনেমার নামও বলছে, এরকম হয়ে গেল ব্যাপারটা। সালারের তো নামটাই এরকম না। আচ্ছা, আমাদের আরো কিছু টপিক আজকে আলোচনা হবে, সেটা হচ্ছে রাজ ভার্সেস দেব, রাজ চক্রবর্তী যে সব মন্তব্য করেছে সেটার ব্যাপারে কিছু আলোচনা করার আছে, ইম্পর্টেন্ট কথা বলার আছে। যাই হোক, আমরা ফোন পে পরোটা কভার করে ফেললাম এবং তার সাথে আমরা ইমন চক্রবর্তীকে কভার করে ফেললাম। এইবার আমরা মেন অ্যানিমেল, আমরা এখন অ্যানিমেল হয়ে যাব, আমরা এখন টক্সিক হয়ে যাব। আমরা এখন ডিসেম্বর মাসের হিরোদের নিয়ে কথা বলবো, যারা আলট্রা লেভেলের ভায়োলেন্ট, যারা অত্যন্ত টক্সিক। সেটা অ্যানিমেল হোক, কেজিএফ হোক, পুষ্পা হোক, অথবা সালারের প্রভাস হোক। তো প্রিন্স, তোর কাছে প্রথম আসবো, তুই বল এদের চারজনের মধ্যে সব থেকে টক্সিক কে, এবং তোর কাকে সব থেকে বেশি টক্সিক বলে তোর মনে হয়? চারটে ক্যারেক্টারই 4 রকমের মধ্যে একটা ডিফারেন্সিয়াল রয়েছে অবশ্যই। তবে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে যেটা বিভিন্ন মানুষজন বলেছে বা বিভিন্ন লোকেও বলেছে, অ্যানিমেলের যে ক্যারেক্টারটা রণবীর কাপুর প্লে করেছে, এটা তুমি যতই মানে ডিফেন্ড করার চেষ্টা করো বা যাই করো না কেন, বাকি ক্যারেক্টার গুলোর থেকে তোমায় কিছুটা হলো রণবীর কাপুরের ক্যারেক্টারকে একটু হলো টক্সিক মেনে নিতে হবে। কারণ ওই ক্যারেক্টারটার জীবনযাপন বা কথা বলার ধরন যে ধরনের ছিল, সেটা অবশ্যই টক্সিসিটির দিক দিয়ে বিচার করতে গেলে রণবীর কাপুরের ক্যারেক্টারটা অবশ্যই যাবে। যেমন তুমি যদি তেরে নাম দেখে থাকো, সালমান খান তখন একটা কথা বলেছিল যে এটা আমার খুব পছন্দের সিনেমা, কিন্তু আমার এই চরিত্রটাকে তোমরা কেউ জীবনে ফলো করো না। আমার এই চরিত্রটাকে তোমরা যদি জীবনে ফলো করো, তাহলে তোমাদের জীবনে মানে কোনো উন্নতি হবে না বা কোনো রকম কিছু হবে না। অপরদিকে তুমি রকি ভাইয়ের চরিত্রটা দেখো বা পুষ্পার যে ক্যারেক্টার গুলো, এরা কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। এদের যে মানে লাইফ স্টাইল বা এদের যে জীবনযাপন, এদের যে উত্থানটা আমাদেরকে অনেক কিছু শেখায়। সেখানে অ্যানিমেলের যে ক্যারেক্টারটা এমনি প্রথম থেকে খুবই একটা বড় পরিবারের ছেলে, শুধুমাত্র বাবার সঙ্গে লড়াই করার জন্য এত কিছু করছে, বউকে ঝাড় দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সবার সবার ভালো লাগবে না। যারা ওই জিনিসটা ফেস করেছে, যারা ওই লাইফস্টাইলটা বিলং করে, তাদের কিন্তু ভালো লাগবে। সবার জন্য কিন্তু ব্যাপারটা ওয়ার্ক করবে না, যে কারণে এতটা বেশি টক্সিসিটি আমার মনে হয় অ্যানিমেলকে কেন্দ্র করে হয়েছে। এটা আমার বক্তব্য, বাকিগুলোর মধ্যে আমি বললাম। আচ্ছা, টক্সিসিটি বাদ দিয়ে প্রিন্স একটা কথা বল, এদের চারজনের মধ্যে তোকে যদি বলি একজনকে তুই বাছ, যাকে তুই তোর আইডিয়াল মানতে চাস, ঠিক আছে, এদের চারজনের মধ্যে, তাহলে তুই কাকে বাজবি? তাহলে অবশ্যই আমি মানে পুষ্পারাজকেই বাঁচবো। তার কারণ অনেকজনই এরকম হিরো এসেছে, দেখো পুষ্পা বলি বা কেজিএফ বলি বা এই যে সিনেমাগুলো, প্রত্যেকেরই প্যাটার্ন কিন্তু সেম। যে একজনের আমরা স্ট্রাগল দেখতে পাচ্ছি, সে আস্তে আস্তে একটা নিজের রাজত্ব কায়েম করছে, এই হচ্ছে প্যাটার্ন। কিন্তু পুষ্পার যে এরা আমার খুব পজিটিভ লাগে, যে একটা মানুষ এরকম হিরো হয়তো কখনো দেখা যায়নি, যে যার হয়তো শরীরে কোনো প্রবলেম রয়েছে, যেরকম কাঁধ উঁচু করে হাঁটছে, ছোটবেলা থেকে অনেক রকম স্ট্রাগল ফেস করেছে, এইভাবে কিন্তু কখনো কোনো হিরোকে আমার তো মনে হয় না প্রেজেন্ট করা হয়েছে বলে। হিরো মানে সুটেড বুটেড হবে, খুব স্মার্ট হবে। সেখানে তুমি দেখো পুষ্পারাজের ক্যারেক্টারটা যে ইয়ং বয়স থেকে যে খুব স্মার্ট তা নয়, দেখতে খুব একটা যে ভালো তা নয়, এরা কিরম একটা হয়ে থাকে। মেয়েরা এসে বলে দিচ্ছে তুমি জঙ্গলি টাইপের, মানে যখন প্রেম চলছে শ্রীবল্লির সঙ্গে, তখন শ্রীবল্লি অনায়াসে বলে দিচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওই রকম একটা ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন এবং ওই যে ইগোর লড়াই, যে আমায় কেউ ঝুঁকিয়ে দিতে পারবে না, এই যে বক্তব্যটা, কারোর সামনে মাথা নত করবে না, সেটা কিন্তু আমার মনে দারুণ ভাবে ওয়ার্ক করেছে। তুমি যদি কেজিএফ এর কথা বলি, কেজিএফ এর ক্ষেত্রে যে অ্যাটিটিউডের ব্যাপারটা না, ওটা অনেকটা ডিপেন্ড করেছিল স্টোরির উপর। স্টোরিটা এত ভালো, এতটা এঙ্গেজিং, যে কারণে ওই চরিত্রটা দেখতে বা ওই সিনেমাটা দেখতে দারুণ লাগে। কিন্তু পুষ্পা পুরোপুরি ওর ওপর ডিপেন্ডেবল সিনেমাটা, পুষ্পার ওপর পুরো গল্পটা এগোচ্ছে। তো সেদিক দিয়ে বলতে গেলে আমি তো মানে অবশ্যই পুষ্পাকে এগিয়ে রাখবো অ্যাটিটিউডের দিক থেকে বা ক্যারেক্টারটার দিক থেকে। এটা পুরোপুরি আমার পার্সপেক্টিভ। অব্রদা? অবরোধা, কাউকেই আইডল মানার ব্যাপারই নেই, কারণ এই চারটেই গ্রে শেডের ক্যারেক্টার। তো খারাপের মধ্যে যে এদের জার্নিটা, এরা খারাপ, প্রত্যেকেই খারাপ, এরা ভিলেন হওয়ার মতো ক্যারেক্টার আসলে প্রত্যেকে।
কিন্তু তাই ভিলেনের জার্নিটা আমরা দেখছি, এবং সেই জার্নিটা এমন ভাবে দেখানো হচ্ছে যে আমাদের ভালো লাগছে, কারণ সেই ভিলেন বা যেই হোক না কেন, গ্রে শেডের মানুষটা, সে কিভাবে ক্রমশ এগোচ্ছে, তার জার্নিটা আমরা দেখতে পাচ্ছি, অন্যদের কিভাবে হারাচ্ছে। এবার এর মধ্যে পুষ্পার ক্ষেত্রে প্রিন্স যেটা বলছিল, আমার তো মনে হয় পুষ্পা হচ্ছে অমিতাভ বচ্চনের যে কোনো সিনেমার একটা গল্প, সেই ডাবার সাহেব আজ থেকে पैसे नहीं उठाता, ঝুঁকেগা নেই সালা, সেম সেম ডায়লগ আর কি। সেটাই ওই রকমই অমিতাভ বচ্চনের, দেখো ওই রকম সেই সময়ের যে সিনেমাগুলো, সেগুলো ঠিক এইভাবেই হতো, একটা ক্যারেক্টারের জার্নি। খারাপ মানুষ, স্মাগলার হয়ে গেছে, কিন্তু তার কিছু ভ্যালুজ আছে, সে একসময় গিয়ে ভিলেনকে মারবে, এরকম এরকম ব্যাপারগুলো থাকতো। তো এই জিনিসটার জন্য পুষ্পাকে আমার অতটাও ঠিক ভালো মনে হয় না। অ্যানিমেলের রণবীর কাপুরের ক্ষেত্রেও যে খুব টক্সিক এরকম না, অ্যানিমেলে অনেক কিছু টক্সিক আছে, সবকিছুতেই টক্সিক অনেক কিছু আছে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে যেটা ব্যাপার, রণবীর কাপুর কি বলবো, তার যে ইমোশনটা সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, সেই জন্য লোকের ভালো লেগেছে। ওই ইমোশনের সাথে লোকে ইনভলভ হয়েছে, লোকে অ্যাকশনের সাথে বা অবদা, এই সমস্ত কিছু ঠিক আছে, তুমি এই চারজনের মধ্যে কাকে বেশি পছন্দ করে, যে কোনো একজনের নাম তোমাকে নিতেই হবে, তুমি এরকম ভাবে তুমি করতে পারো না, ঠিক আছে? ওকে, তোমাকে একজনকে বাঁচতে হবে, ঠিক আছে? তিনজনের এই চারটার মধ্যে বাচ্চা খুব বেশি, সালার তো বাদ একেবারেই, ওটা সাইডে সরিয়ে রাখলাম। প্রভাসের ফ্যানটা পড়ে পড়ে গালাগাল দিবে আমাদেরকে, ঠিক আছে? প্রভাসের ফ্যানটা ধুয়ে দেবে আমাদেরকে। প্রভাসের পা নড়ে না, বা যাই হোক, প্রভাস ভালো তবু, কিন্তু সালার সিনেমাটা অতটাও ভালো হয়, তার থেকে তো কেজিএফ দেখবে লোকে সালার দেখার থেকে। ওকে, কি বলবে, তিনটার মধ্যে আমার মনে হয় পুষ্পাই বেটার, কারণ পুষ্পাকে ভালো করে ট্রিট করা হয়েছে, আরো বেটার করে গ্লোরিফাই করে দেখানো হয়েছে, কেজিএফ এর থেকে মনে হচ্ছে সিচুয়েশন গুলো সেভাবে ক্রিয়েট করা হয়েছে। তুমি বলে ফেলো তোমার কেন কেজিএফ। অবরোধটা জানে যে না, আমার কাছে কেজিএফ ইন্ডিয়াতে, দেখো আমি অ্যাকচুয়ালি এই হিরো গ্লোরিফাইং বা হিরো ওরশিপিং টাইপের ফিল্মগুলো আমার খুব একটা বেশি পছন্দ হয় না, ঠিক আছে? এটা শুধুমাত্র ইন্ডিয়া বলে নয়, আমার যে কোনো গল্পেই মানে একটা মানুষকে তুমি ভগবানের মতো তুলছো, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে প্রোটাগনিস্টের কনসেপ্ট আমি বুঝতে পারছি, কিন্তু বেসিক, হ্যাঁ সে হিরো হোক, ঠিক আছে, সে মুখ্য চরিত্র হোক, কিন্তু তাকে যেন ভগবান বানিয়ে দিলে পরে একটা জিনিস প্রবলেম বলে আমার মনে হয়। এবার এই যে জনরেটা, হিরো গ্লোরিফিকেশন ওরশিপিং যে জনরেটা, এটা আমার সাথে একেবারেই ওয়ার্ক করে না। আমার এন্টারটেইনিং লাগে, কিন্তু আমার এরকম নয় যে পার্সোনালি আমি সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি। কেজিএফ এর সময় আমি ভাই লাইফে খুব লো ফেজে ছিলাম, আমি একদম মানে ওই সুশান্ত সিং রাজপুত ওয়েতেই আমি যাচ্ছিলাম, অলমোস্ট আই ওয়াজ দেয়ার। কেজিএফ আমি অ্যাক্সিডেন্টালি দেখি, মানে ইট ইজ লাইক যে ভাই চলে যাওয়ার আগে লাস্ট সিনেমা, আমাকে কিছু একটা দেখতে হবে, আর আমার একটা সাউথ ইন্ডিয়ান বন্ধু আমাকে ইয়ে করেছিল এটা, যে তুই এটা দেখ, তোর না এটা বোধহয় ভাল লাগবে। তার আগে আমি ইয়াশের বোধহয় গাজা কেশরী বলে একটা ফিল্ম ছিল, সেটা আমার ছিল দেখা। ভাই সিনেমাটা দেখলাম, একদম মাথা পুরো ব্লোন। রবিনা ট্যান্ডনের ওখানে ঢোকার আগে ও একটা বিদেশির সাথে বসে কনভারসেশন করবে, সেখানে ও সিইও শব্দটার অর্থ জানে না, ঠিক আছে? ও এমন একটা লোককে সিইও শব্দটার অর্থ জিজ্ঞাসা করবে যে কিন্তু ওদের দুজনের থেকে অনেক তলার ক্লাস থেকে আসে, তাও ওর মধ্যে কোনো হেজিটেশন কিন্তু নেই। আর রকি ভাই কিরকম অদ্ভুত একটা ক্যারেক্টার, ও কোলাটেরাল ড্যামেজ, এটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম, যারা যুদ্ধে ফুদ্ধে যায় তারা এই টার্মটা ইউজ করে। একটা সিনেমাই আছে এই নামে, হলিউডের সিনেমা। তুমি টম ক্রুজের কোলাটেরাল কথা বলছো, ওটা ড্যামেজটা নেই, জাস্ট কোলাটেরাল হচ্ছে, ওটা আমার খুব ফেভারিট সিনেমা। কোল্যাটারাল ড্যামেজ নামেই একটা সিনেমা আছে, ওটা আমি দেখিনি। আমি তো ভাবছি তুমি টম ক্রুজের যে কোলাটেরাল ফিল্মটা আছে তুমি ওটার কথা বলছো। তো আমি বলছি যে রকি ভাইয়ের ক্যারেক্টারটা সম্মান করে সবাইকে, ঠিক আছে, কাউকে ও আলাদা করে জাজ করে না, ওর চোখে সবাই ইকুয়াল, এবং ও কিছু ইংলিশ শব্দ জানে, কিছু ইংলিশ শব্দ জানে না, এবং ওর ক্যারেক্টারটা যে ব্রিলিয়ান্স দেখানো হয়েছে না, যে ও কিন্তু রামিকা সেনের সাথে প্রথমে যুদ্ধ করতে কিন্তু চায়নি, যখন দেখছে যে যুদ্ধ একদম ইমিনেন্ট, তখন নিজের লোকদেরকে আগে বার করে দিল, তাদের যাতে কোনো ক্ষতি যাতে না হয়, যে পুলিশ এলো ওকে বাঁচাতে গিয়ে যুদ্ধ করবে। আর আমি তো বলছি যে কেজিএফ চ্যাপ্টার 3-তে আমার কিছু থিওরি আছে, সেগুলো যখন দেখানো হবে না, এসব পুষ্পা 2, অ্যানিমেল পার্ক, এসব সব উড়ে যাবে, ঠিক আছে?
ওকে, কেজিএফ 3 যেদিনকে আসবে ইন্ডিয়াতে কেন সারা পৃথিবীতে just রাজ করবে, রাজ। ঠিক আছে। আর একটা ব্যাপার কি, পুষ্পা টাইমে বোর লাগেনি সিনেমাটা। আমি যখন দেখতে গেছিলাম, বাকি পুষ্পা টুর ক্ষেত্রে কিছু বোরিংনেস রয়েছে বা অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে অন্যান্য জিনিস ঘুরেছে কিছু না কিছু সময়। কেজিএফ 2 যখন দেখছি পুরো সিনেমাটার মধ্যে মজে ছিল, একটা টাইমে অন্য কিছু ভাববো বা অন্য কিছু মানে চিন্তা করবো, এই মানে ভাবনাই আছে আলাদা লেভেলের। আমি 5 বার দেখেছি হলে, 5 বার। আমার একটা বন্ধু আছে যে হলে গিয়ে 6 বার দেখেছে। ওকে, আর পুষ্পা আমি দ্বিতীয় যেদিনকে দেখতে গেছিলাম, আমার সঙ্গে যে ছিল সে ফার্স্ট হাফ দেখেই এত বোর হয়ে গেছে যে আমরা মানে হাফ টাইমের পর বেরিয়ে এলাম। ঠিক আছে। এনিওয়ে, অব্রদা বলো। অব্রদা হাসছে মিটি মিটি। না না, এবার আমরা পুষ্পা কেজিএফ থেকে পুষ্পা আমার এটা লাগছে কোথাও গিয়ে পুষ্পা যেন ওভার ইউজ হয়ে যাচ্ছে, লোকে মানে একটা সময় গিয়ে বিরক্ত হয়ে পড়বে পুষ্পার ব্যাপারে। হ্যাঁ, বিরক্ত হয়ে পড়বে। ঠিক আছে। পুষ্পা 2 তেই সিনেমাটা শেষ করে দেওয়া উচিত ছিল। ফাহাদ ফাজিলের সঙ্গে যে জিনিসটা ওটাকে স্ট্রেচ করে পুষ্পা 3 তে নিয়ে যাওয়ার দরকারই ছিল। পুষ্পা 2 টাকে পুরো ওই রেঞ্জে নিয়ে গিয়ে সিনেমাটা শেষ করলে পুষ্পা সিনেমাটাই ওয়েব সিরিজ করা হবে বলে ফার্স্টে প্ল্যান ছিল। এটা সিনেমা আরে পুষ্পার শোনো, পুষ্পা 2 ভালো সিনেমা হবে কি করে? তোমরা যদি প্রথম হাফটাতে যদি সেগমেন্ট ওয়াইজ ভেঙে যদি দেখো, লোকটা নিজের ইগো স্যাটিসফাই করা ছাড়া আর তো কিছু করছে না। সেটা দেখতে খুব কুল লাগবে, হাততালি মারতে ইচ্ছা করছে, গল্প তো কিছু এগোচ্ছে না। না ভাই, একটা 3 ঘন্টা, এই প্রবলেমটা কিন্তু অ্যানিমেলেও রয়েছে। তোমরা একটা জিনিস দেখবে, 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা অ্যানিমেলও, পুষ্পা 2 সেকেন্ড হাফে তো অ্যানিমেলের গল্পই নেই। কি হচ্ছে, ও ঘরের মধ্যে রয়েছে, ঠিক আছে, চোট আঘাত পেয়েছে, সেটা 5-10 মিনিটের মধ্যে দেখিয়ে যাওয়া হয়ে যেত যে চোট আঘাত পেয়েছে, ওকে সুস্থ হতে হবে। এইবার ও বাড়িতে বউয়ের সাথে ট্যান্ট্রাম করছে, বাবা মার সাথে ট্যান্ট্রাম করছে, চিৎকার করছে, চিল্লাচ্ছে। এবং অ্যানিমেলের রণবিজয় সিং এর কিছু পোর্শন আছে যেগুলোর কোনো মাথা মুন্ডই নেই। একদিকে ও বলছে যে আমার বাবাকে কে মারতে আসছে এখন অব্দি জানতে পারলাম না। যখন কোনো লোককে যখন ধরছে, তুই তাকে মেরে কেন দিচ্ছিস? তুই তাকে ধরে তুই তাকে জিজ্ঞাসাবাদ কর। তিতিরিমড়ির ক্যারেক্টারটাকে ও নাকি শুরুর দিন থেকে জানতো যে এই মেয়েটা ওদের ভিলেনদের হয়ে কাজ করতে এসছে। তাহলে তুই মেয়েটার সাথে প্রেমের ড্রামা না করে ওকে তুই তো ভয় দেখাতে পারতিস। ঠিক আছে, মুখোশ টুখোশ পরে কোথাও আটকে রেখে তোকে ভয় দেখাতে পারতিস। বা ইন্টারভেল পয়েন্টে যেই লোকটাকে উড়িয়ে দিল, সেই লোকটাকে তুই তো তাকে ধরে তাকে তুই 4টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতিস যে ভাই তুই কোত্থেকে এসছিস, তোর বস কে, ওর ফোন নিয়ে তুই ডিটেলস ঢুকতে পারতিস। ঠিক আছে, ফোনের এনক্রিপশন ভেঙে ওর ল্যাপটপ বা ওর জামাইবাবু আর তার ভাইকে যে উড়িয়ে দিল, জামাইবাবু আর ওর ভাইও তো ভিলেনদের হয়ে কাজ করতে এসেছিল, যে তাদের ল্যাপটপ, বিলঙ্গিংস, প্রপার্টি, ডকুমেন্ট না, আমি লোকজনকে মেরে দিই তারপর আমি বলি আমার কাছে অ্যাকশনেবল ইনফরমেশন নেই। ভাই এটা কি ছিল? আর এই যে তৃপ্তি দিমরির সাথে যে পুরো হানি ট্র্যাপিং এর যে অ্যাঙ্গেলটা না, এটা হচ্ছে কি সব থেকে বোগাস পার্ট। তাহলে তুমি দেখালে কেন যে আমি আমার বউকে এত ভালোবাসি, এত পাগল, তারপরে তুমি দেখিয়ে দিচ্ছ যে হানি ট্র্যাপ হচ্ছে। ঠিক আছে, ও আবার ও ঠাকুরদাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদাজি তোমাদের সময় এরকম হতো, বিয়ের বাইরে এরকম? আরে ভাই, ঠাকুরদাকে কি ওসব জিজ্ঞাসা করে? কিছু তো সম্মান রাখ। ঠাকুরদার বাড়িতে চলে গেছে তৃপ্তি দিমড়িকে নিয়ে। ঠিক আছে, মানে জাস্ট হাস্যকর। এনিওয়ে, রকি ভাই এসবের থেকে অনেক বেশি। রাজা কৃষ্ণাপ্পা বেরিয়ে ইজ দ্য বেস্ট। ওকে, ব্যাপার হচ্ছে যে এরকম যদি সিনেমার ভুল ত্রুটি ফ্ল ধরতে হয় তাহলে সব সিনেমাতেই ধরা যাবে, কম বেশি থাকেই। 3 ইডিয়টস এর পর্যন্ত অনেক ভুল আছে, তো সেটা বাদ দিয়ে দাও। এমনি লোকে আসলে এই সিনেমাগুলোর ওই সব ভুল ত্রুটিগুলোর দিকে অত নজর করে না। তুমি যেটা বললে যে সেকেন্ড হাফে অ্যানিমালটা একটু বোরিং লাগছিল, হ্যাঁ এটা একদম ঠিক কথা। এই ব্যাপারগুলো ঠিক আছে অবশ্যই, কিন্তু যুক্তি তর্কের ব্যাপার, এইসব সিনেমা দেখতে বসলে এমনি সরিয়ে রেখে দেখতে হবে আর কি। যুক্তি দিয়ে ভাবা যাবেই না কোনো কিছু। তো টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন করছো, কতটা এনজয় করছো, এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, আমরা এবার একটু টপিক থেকে শিফট করি, না প্রিন্স আর কিছু বলবে? না, আমরা এবার তাহলে সরাসরি চলে আসি রাজদা আর দেবদার ব্যাপারে। তো রাজ চক্রবর্তী একটা রিসেন্টলি বলেছেন যে তিনি একটা রিলস তার কিছু এসেছে বা এরকম কিছু দেখা যাচ্ছে ফেসবুকে, তোমরাও আশা করি দেখেছো, যে বলছেন যে ভালো সিনেমা হলে তার জন্য কোনো মার্কেটিং এর দরকার পড়ে না, সিনেমা এমনি চলবে। সন্তান আসছে, তার নিজের সন্তান না, মানে সন্তান সিনেমাটা আসছে, তো সেই সিনেমাটার প্রমোশনের ক্ষেত্রে তিনি এই কথাটা বলেছেন। এটা কি ছিল?
এই পোর্শনটা দেখে রাজ চক্রবর্তী তোমাকে কল করবে, ঠিক আছে, যে আগের দিন স্বর্ণবতী বলছিল আউট অফ প্র্যাকটিস, আজকে অভ্র আমাকে এরকম ইয়ার্কি কি করে ওড়ালো। না না, একটা সিনেমা মানে পরিচালকের কাছে সেটা সন্তানের মতোই, নিজের সন্তানের মতো। এনিওয়ে, তোমরা বলো এই ব্যাপারে কি মনে হয়? স্বর্ণজ্যোতি বলো প্রথমে। আমি মনে করি এটা নিয়ে না আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার এখন অব্দি পাবলিশ করা হয়নি, তাই আমি এখানেই আমি বলছি একটুখানি। আজকে রাজদা যদি এই কথাটা বলতো না, যে দেখো সন্তান তো দেখতে যাবেই সবাই, কিন্তু আমি চাই মানুষ খাদান দেখতে যেন যায়, কারণ খাদান কমার্শিয়াল ফিল্ম, যেই ধরনের ফিল্ম করে অ্যাকচুয়ালি আমি এসেছি এবং যেই ধরনের ফিল্ম আমি করতে চাই, তাই সন্তানের সঙ্গে সঙ্গে খাদানের জন্য ভালোবাসা রইল। রাজদা এই কথাটা যদি বলতো, অথবা দেবদা যদি এই কথাটা বলতো যে খাদান তো নাম্বার ওয়ান হবেই, কিন্তু মিঠুনদা রয়েছে, রাজদা রয়েছে, রাজদার সাথে চ্যালেঞ্জ করেছি, মিঠুনদার সাথে প্রজাপতি করেছি, তো তোমরা কিন্তু সন্তানও যাবে দেখতে। রাজদা বা মিঠুনদার মধ্যে, সরি, রাজদা বা দেবদার মধ্যে কেউ যদি এই কথাটা যদি বলতো, নিজের সিনেমা প্রমোট করার সঙ্গে সঙ্গে অন্যটাকেও সাপোর্ট যদি করতো, তাহলে কিন্তু এত ক্যাচাল কিন্তু হতো না। তাহলে কিন্তু পাবলিক যে বলে যে বাংলা ইন্ডাস্ট্রিতে ইউনিটি নেই, ইউনিটি যে আছে এটাও প্রমাণ হতো, ফ্যান বেসদের মধ্যে ক্যাচাল লাগতো না, সমস্ত কিছু ভালো হতো। কিন্তু এটা হচ্ছে গিয়ে কলিযুগ, এখানে শান্তির থেকে অশান্তি বেশি আছে। এবং আমি একটা জিনিস মনে করি, রাজদা ওই লাস্টে খাদ খাদ, বা রাজদার যে এই যে পয়েন্টটা না, যে ভালো সিনেমার প্রমোশনের দরকার পড়ে না, দিস ইজ সো রং। আমি বহু হলিউড ফিল্মকে দেখেছি যারা প্রমোশনে জোর দেয়, তাদের কন্টেন্টও ভালো, প্রমোশনটা অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য, না তো কি সিনেমা বিক্রির জন্য। কারণ সিনেমা বাজে যদি হয়, তুমি যতই প্রমোট করো না কেন, কাঙ্গুবা তো এত প্রমোট তো করলো, ঠিক আছে, তাতে কি হলো? সিঙ্গাম 3-র এত প্রমোশন তো হয়েছে, তাতে কি হলো? সিঙ্গাম 3-র বক্স অফিস কালেকশন পুষ্পা 1.5 দিনের মধ্যে উঠিয়ে নিয়েছে। পুষ্পাও খুব ভালো সিনেমা নয়, বাট আমি বলছি শুধু প্রমোশন দিয়েই যদি হয়, তাহলে তো ভাই অনেক কিছুই হয়ে যেতে পারতো। তুমি প্রমোশন দিলে তাতে তোমার প্রথম 2 দিনের বিজনেস বুস্ট আপ হয়, তারপর তোমার সিনেমাকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ বিজনেস করতে হলে 10 দিন 20 দিন চলতে হবে। বহুরূপী 63 দিন ধরে চলছে। পুষ্পার মধ্যেও বহুরূপী যে কটা শো পেয়েছে সেগুলো হাউসফুল যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে দম, ঠিক আছে, এখানে গিয়ে সিনেমার কোয়ালিটি আসে। কিন্তু আমি রাজদার এই প্রমোশনের বক্তব্যের সাথে তো মানে আমি বলছি মানে লজিক্যালি তো আমি অ্যাকসেপ্ট করতেই পারি না। আর এই যে খাদান নিয়ে খাদ 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 যে জোকসটা যেটা ওরা বলার চেষ্টা করছিল, এবং শুভশ্রীর কথাটাই গিয়ে কিন্তু সত্যি হলো, মানুষ মজা বোঝেনি। আমি মানছি ওরা ইয়ার্কি মেরে করেছে, বাট মানুষ মজা বোঝেনি, মানুষ খেপে গেছে। এখন কিন্তু সন্তান কিন্তু বয়কট ইয়ং অডিয়েন্সের থেকে অ্যাটলিস্ট খাবে, দেবের ফ্যানদের থেকে তো অবশ্যই খাবে। আমরা তোমার কি মনে হয় রাজ চক্রবর্তী সেটা বোঝেন না? রাজ চক্রবর্তী যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আমার যেটা ধারণা, বা যেটা তোমরা নিজেরাও ভাবলে বুঝতে পারবে একটু খেয়াল করলে, সন্তান সিনেমাটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছিল না। রাজ চক্রবর্তী জাস্ট একটা পোক করে দিলেন, এবার সন্তান সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে। এর থেকে এইটা আমি শর্টে অলরেডি গতকালকে বলেছি, ঠিক আছে। না কিন্তু ক্যামেরার পেছনে এই প্রমোশনটা আলটিমেটলি কিন্তু লাভ হবে না। তার কারণ আমি কেন বলছি, সন্তানের যে অডিয়েন্সটা তারা কিন্তু ইয়ং অডিয়েন্স নয়। সন্তান দেখতে যাবে কিন্তু সেই বয়স্ক মানুষরা। তুমি আজকে দেখো যে কাজগুলো এসছে এই ধরনের, সেটা কিন্তু দেখতে কোনো ইউথ অডিয়েন্স যায়নি। ইউথ অডিয়েন্স কিন্তু এই মুহূর্তে কিছুটা হলো, আমি পুরোপুরি বলছি না, তারা যেভাবে সাউথের বা অন্যান্য সিনেমা নিয়ে ইউথরা যেভাবে মেতে থাকে, খাদান নিয়ে তারা যে হলে যাবেই, পাগলের মতো টিকিট কাটবে, আমি এই কথাটা বলছি না, কিন্তু তারা অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে খাদানকে সেলিব্রেট করছে, আনন্দ করছে। তো সেই সময় দাঁড়িয়ে ইয়ং যে অডিয়েন্সের কাছে তো অবশ্যই একটা ব্যাপারটা নেগেটিভ হিসেবে গেছে। হয়তো যারা বয়স্ক অডিয়েন্স তারা তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারা দেখতে যাবে, তারা সন্তানকে মানে ইয়ে করবে, কিন্তু এই প্রমোশনটা নেগেটিভ প্রমোশন অবশ্যই চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় না এতে কিছু লাভ হবে, কারণ ওই অডিয়েন্সই তো নয় যারা। বলো। এতে লাভ হবে, এটাতে কারা খেপে যাবে? ইয়ং অডিয়েন্স খেপে যাচ্ছে, যারা খাদানকে খুব ফলো করছে, খাদানের ফ্যান, দেবের ফ্যান, তারা তো সন্তান এমনি দেখতে যেত না। তারা খেপে গেলে কিছু যায় আসে না, সন্তানের অন্তত কিছু যায় আসে না। এবার যারা জানতোই না, সন্তানের নামই শোনেনি, এরকম সিনেমা আসছে খেয়ালই করেনি, সেই যে অডিয়েন্সটা, যারা ফ্যামিলি অডিয়েন্স, তারা এই বিতর্কের জন্য এই ব্যাপারটাতে কিছুটা জানতে পারবে, তাদের খেয়াল হবে, আরে যারা জানতো তারাও ভুলে গেছিল কবে রিলিজ হবে, তারাও এবার খেয়াল করবে, আরে 20 তারিখ তো এই সিনেমাটা আসছে, তখন তারা ওই রিকল ভ্যালুটা যেটা হলো সেটার জন্য আবার দেখতে যাবে।
একটু হলেও লাভ হবে আমার মনে হয়। এবং এই রাজের সাথে দেবের ক্যামেরার পেছনে বন্ধুত্ব বা সম্পর্ক কোথাও কোনো কিছু যায় আসবে না, এটা জাস্ট মার্কেটিং বলেই আমার ধারণা। এবং তবে এখানে একটা জিনিস খুব ভালো করে মানে খুঁচিয়ে দিয়েছেন বলা যায় রাজ চক্রবর্তী, সেটা হচ্ছে যে আহ ভালো সিনেমা খারাপ সিনেমার মার্কেটিং দরকার হয় না, ব্যাপারটা এরকম না। ওই যে ফ্যামিলি অডিয়েন্স যারা, তাদের জন্য মার্কেটিং না হলেও চলে, একটা কাল্ট ফলোয়ার আছে ফ্যামিলি ড্রামা সিনেমার, তো তারা এইসব সিনেমা আসলে এমনিই দেখতে যাবে। যেমন স্পাইডারম্যান যদি আজকে রিলিজ হয় বা আভতার যদি আজকে রিলিজ হয়, এটা আমি শর্টসে বলেছি যে তাহলে একটাও প্রচার না হলেও দেখবে কিছু লোক ঠিক এই সিনেমা দেখতে যাচ্ছে। তো সেক্ষেত্রে ভালো খারাপের ব্যাপার নয় এটা শুধু। বলো। অ্যাকচুয়ালি ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে সিনেমার ব্যাপারে ডিসকাশন কিভাবে ছড়ায় আমি আমার ভিডিওতে বলেছি, পাবলিশ তো করিনি, আমি এখানে একটুখানি বলে দিচ্ছি। আমি একটা কথা বিশ্বাস করি, যেই সিনেমাটা আমার মা আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা এই সিনেমাটা দেখতে যাচ্ছি তোর কেমন লেগেছিল, আমি জানি ওই সিনেমা হিট হয়ে গেছে। কারণ আমার মা দিনের দিন সিনেমা দেখতে যাওয়ার পাবলিক না, সে এসব ব্যাপারে জানেই না। সে কোনো সিনেমা, এই যে বহুরূপী যেরকম, বহুরূপী হিট হয়ে যাওয়ার মানে বহুরূপী বেরোনোর 1 মাস বাদে আমার মা তার বান্ধবীদের গ্রুপের সঙ্গে বহুরূপী দেখতে গেছে, আত্মীয় স্বজনদের সঙ্গে। তখন আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা এই সিনেমাটা কেমন ছিল রে। ওকে, তো বয়স্ক মানুষদের মধ্যে কি হয়, প্রথমে কিছু মানুষ গিয়ে দেখে, তারপর তারা যেহেতু ছেলে মেয়ে নেই, অধিকাংশরই ছেলে মেয়ে নেই, বাইরে থাকে, তারা এখানে এখন জানো তো বয়স্ক মানুষদের অনেক ট্যুরিজম গ্রুপ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ, এরকম প্রচুর গ্রুপ আছে, ঠিক আছে। এবার তারা গ্রুপে মুভমেন্ট করে, একজনের থেকে দুজন জানলো, দুজনের থেকে চারজন, চারজনের থেকে 8জন। বাই দ্য টাইম আমার মা যখন কোনো সিনেমা বেরোনোর 20-25 দিন বাদে আমাকে যে জিজ্ঞাসা করে এই সিনেমাটা দেখতে যাচ্ছি তোর কেমন লেগেছে, আমি জানি যে ভাই তার মানে এই সিনেমাটা হিট হয়ে গেছে। ওকে, এটা শিওর শট হিট। এক্সেপশন ছিল হচ্ছে কি প্রজাপতি, যেটা আমি আমার বাবা মাকে নিয়ে খুব আশা করে দেখতে গেছিলাম। এবার আমার বাবা মায়ের প্রজাপতি খুব ভাল লেগেছে, আমার বাবার তো বিশেষ করে মিঠুন চক্রবর্তীর ফ্যান, প্রজাপতি খুব ভাল লেগেছে। আমার প্রজাপতি খুবই জঘন্য লেগেছে। এবং প্রজাপতি নিয়ে তোমরা দেখবে যে আমি দেবের কিন্তু গোলন্দাজ থেকে শুরু করে সমস্ত ফিল্মের রিভিউ আমার চ্যানেল, কিন্তু প্রজাপতির আমি আচ্ছা, স্বর্ণজ্যোতি মনে হয় ইয়ে হয়ে গেছে, নেটের কিছু প্রবলেম। বলিনি। তো আমি একটা কথা বলি ওকে, যে এখানে আমরা একটা অদ্ভুত জিনিস কিন্তু খুঁজে পাচ্ছি আমার মনে হয়, সেটা হচ্ছে সিনেমা হিট করানোর ফর্মুলা। অন্তত একটা সিঙ্গেল সিনেমা হিট করানো যায় এইভাবে, যে সিনেমাটা কোনোভাবে, সেটা বিতর্ক হোক বা অন্য কোনো জিনিস হোক বা রাজ চক্রবর্তীর মতো এরকম পাবলিসিটি স্টান্ট হোক, কিছু একটা করে লোকের আলোচনার মধ্যে এনে ফেলতে হবে। এটা তো সবাই জানে। তো আলোচনায় বাংলাতে এখন এমন অবস্থা যে যখন ফ্যামিলি অডিয়েন্স কোনোভাবে ওই সিনেমাটার সম্পর্কে আলোচনা শুরু করবে, তখন সে একবার একটু কৌতূহল মেটানোর জন্য দেখতে যাবে। বাংলাতে তো এমনিই যাচ্ছে না, তো 2-4 জন তখন যাবে। এবং সেটা এরকমও হতে পারে, যেটা করা হতো আসলে ইনফ্যাক্ট, যে সিনেমাতে দিনের পর দিন কোনো সেক্সুয়াল সিন বা নুডিটি দেখানো হচ্ছে, কোনো সিনেমাতে গালাগালি দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলো ইউজ করেই তো সিনেমাগুলোকে হিট করানো হচ্ছিল, একদম সহজ পদ্ধতি এটা হিট করানোর। মোট কথা, লোককে হলে একবারের জন্য টেনে নিয়ে যেতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে বাংলা সিনেমার এতদিন ধরে, লোককে তো হলে নিয়ে গেছে, তারপর এমন সিনেমা দেখিয়েছে লোকে পরের বার আর দেখতে যায় না। ওই ওই পরিচালক বা ওই ইয়ের নাম শুনেই লোকে ছিটকে দূরে সরে গেছে আর কি। তো নিয়ে যেতে হবে, তারপর একটু ভালো কিছু দিলে বাংলা সিনেমার সুদিন ফেরানো মনে হয় না খুব একটা টাফ ব্যাপার আর কি। বলো। বাংলা সিনেমার সুদিন ফেরা খুব টাফ ব্যাপার অব্রদা। আমি গতকাল থেকে একটা সিনেমা আমি ফলো করছি। এই যে বাংলা সিনেমা, এই যে আমরা বলি না যে হল পায় না, ঠিক আছে, মানে পরিচালকরা 3-4 বুক মাই শোতে দেখালো যে 4-5টা জায়গায় এসছে, তারপরে একদিনের মধ্যে সমস্ত হল উঠে গেল। ঠিক আছে, এখন জাস্ট একটা খালি অপশন রয়েছে, তাও ওটাতে শো চালাবে কিনা কোনো গ্যারান্টি নেই। এবার আমরা তো সবসময় যখন বাংলা সিনেমা নিয়ে কথা যখন বলি, আমরা SBF, উইন্ডোজ, দেব, জিৎ, আবির এসব দেখে কথা বলি। তা বাদ দিয়েও তো বাংলা সিনেমার আরো অন্যান্য জিনিসপত্র তো আছে। বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ, এবং এখানে তাদের জন্য কোনো জায়গা নেই। এবং আমি যেই পরিচালকের কথা বলছি, তিনি আগের বছর জাতীয় পুরস্কার পেয়েছে প্রেসিডেন্টের হাত থেকে। ওকে, তা সত্ত্বে তার সিনেমা নিয়ে আজকে এত ঝামেলার মধ্যে দিয়ে তাকে ফেস কিন্তু করতে হচ্ছে। ডিরেক্টরের কি এটা ভাবার দেয় যে আমার সিনেমা হলে আসতে পারছে কি পারছে না? তাহলে পরিচালক সিনেমাটা নিয়ে ভাববেন কখন? ওকে, তো বাংলা সিনেমার অবস্থা মোটেই ভালো নয়। কে ভাববে? দেখো, আমার মনে হয় কি যে আমাদের ইন্ডাস্ট্রি এখন যেই জায়গায় চলে গেছে না,
এখান একটা থেকে কথা বলছি, কামব্যাক আমি করা বলছি পসিবল না। যে কোনো একটা সিনেমা রিলিজ করার সময় সেটা হলে আসছে কি আসছে না, এটা কার দায়িত্ব ভাবার? এটা প্রডিউসারের দায়িত্ব ভাবার, কিন্তু প্রডিউসারের প্রডিউসার, দায়িত্ব তো- হ্যাঁ, বলো বলো। কিন্তু যদি আজকে কথার কথা আমি বলছি, এমন একটা ছোট বাংলা সিনেমা যেটা অ্যাওয়ার্ড হয়তো অনেক পেয়েছে কিন্তু লোকজন জানে না বেশি, প্রডিউসারের সামর্থ্য পর্যন্ত নেই যে অনেক পয়সা দিয়ে সেটাকে আমি প্রমোশন করব, সেই ক্ষেত্রে একটা এক্সিবিটার তার একটুখানি দয়ালু হওয়া উচিত যে ওকে এই ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমি একটা হলেও শো তো অন্তত তো দিই। ওয়েট অব্রদা, একদমই, আমি কেন তোমার দেবে? পয়েন্টে আসছি, আমি কেন তোমার দেবে? পয়েন্টে চ্যারিটি আসছি। করতে কেউ আসেনি, কেউ চ্যারিটি করতে আরে আসেনি। চ্যারিটি, শোনো, চ্যারিটি করতে কেউ আসেনি আমি মানছি, কিন্তু ইন আ গুড ফেইথ বলেও একটা কথা আছে। আজকে একটা বাঙালি এক্সিবিটার যদি হয়, সেও জানে যে এই সিনেমাটা লাগিয়ে আমি হয়তো লস খাবো, আমি একটা তো অন্তত শো দিই। এই সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছে, কিছু কিছু তো আছে সিনেমাটার মধ্যে। এটা এটা মাঝে মাঝে দুই একজন বাঙালি এক্সিবিটর ভাবতো, আর তার জন্য তাদের হলগুলো বন্ধ হয়ে গেছে। যারা ভাবে না এগুলো, তাদের হল আজও চলছে। ব্যবসাটা সবার আগে, এটা বুঝতে হবে। সে ব্যবসা করতে এসছে, তাকে সবার আগে টিকে থাকতে হবে। ইনফ্যাক্ট তাহলে আমি কালকে কালকেই আমি একটা সেকেন্ড চ্যানেল খুলবো, সেখানে শুধুমাত্র সাকিব খান আর দেবজিৎকে নিয়ে কথা হবে, কারণ ব্যবসা সবার আগে। সেটা ব্যাপার নয়, আমি বলছি যে শাকিব খান দেবজিৎকে নিয়ে অভ্রতা, কথা হবে, অভ্রতা, এটা বলছে না, কেন বলছে? অভ্রতা, এক মিনিট, এক মিনিট, এইটা বলার সঙ্গে সঙ্গে তুমি প্রিন্সের হাসিটা দেখলে না? এইরকম কেষ্ট ঠাকুরের মতো হাসি দিয়ে কিন্তু প্রিন্স মহিলাদের মন জয় করে, ঠিক আছে? এইভাবেই প্রিন্স প্রেম করেছে, ঠিক আছে? না না অভ্রতা, আমাদের সিনেমাটার কি খবর? সিনেমাতে কিন্তু প্রিন্সকে কিন্তু হিরো করতে হবে, আমাকে কিন্তু ভিলেন করতে হবে, তুমি কিন্তু প্রডিউসার হবে। সিনেমাটার কি খবর, কতদূর? ক্যামিও কার্ড থাকবে, কাউকে তারা ক্যামিও করতে হবে, একটা কোনো ক্রসওভার বা ক্যামিও, সেটা কার হতে পারে? কি মনে হয় সৌম্যজিৎ, এটা স্পেশাল আরে আরে প্রিন্স, তোর 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 চেনা জানা কত বড় সড়ো ইউটিউবার আছে, কাউকে বলবি ক্ষমা ঘেন্না করে একটা ক্যামিও করে দিতে, কি আছে প্রিন্স? আমি কিন্তু এখানে মেনশন করিনি কে, ঠিক আছে? যাই হোক, Anyway, তো কোথায় ছিলাম আমরা? ও, যে প্রসঙ্গটা বলছিলাম ওটাতে আমার হ্যাঁ, একটু বলার আছে। সেটা হচ্ছে যে তুমি যে মন পতঙ্গের কথা বলছো, বা এরকম যে সিনেমা যারা জাতীয় পুরস্কার পেয়েছে, পরিচালকই ধরলাম জাতীয় পুরস্কার পেয়েছে গত বছর, সেই পরিচালকের নাম কজন জানে? আমি এখানে লিখে দিতে পারি কমেন্ট বক্সে, এক দুজনের বেশি কেউ লিখতে পারবে না। জাতীয় পুরস্কার পেয়েছে, খুব ভালো, তার এটা একটা রেকগনাইজেশন যে ভালো কাজ করেছে, কিন্তু মার্কেটিং কোথায়? পরিচালককে কেন লোকে চেনে না? ধরো বাংলাতে এখন 100 জন ভালো পরিচালক আছেন, আমি ধরে নিলাম কথার ক্ষেত্রে, কিন্তু লোকে দেখো সৃজিত মুখার্জির নামই জানে, পরিচালককে সৃজিত মুখার্জি, পরিচালককে রাজ চক্রবর্তী, পরিচালককে কৌশিক গাঙ্গুলি বা শিবপ্রসাদ। তো এর বাইরে পরিচালকের নাম লোকে কেন জানছে না? সৃজিত মুখার্জি নিজের মার্কেটিংটা কিভাবে করতে জানেন, দেখ রাজ চক্রবর্তী কিভাবে নিজের মার্কেটিং করতে জানে। ইন্টেলিজেন্সটাই দরকার এখানে, আর কিছু না। এবার একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেই সিনেমাটা ভালো সিনেমা কি খারাপ সিনেমা সেটা লোকে দেখার পর জানবে, কিন্তু লোককে হল অব্দি নিয়ে যাবে কে? হলে শো পাবে তখনই যখন দেখা যাবে লোকের মধ্যে ওই সিনেমাটা নিয়ে কৌতূহল আছে। আমি সিনেমাটার নামই জানি না, তো কেন এক্সিবিটার ওই সিনেমাটার শো দেবে? ওই সিনেমাটা নিয়ে কোথাও কোনো আলোচনাই নেই। তো আজকে ওটা যত ভালোই সিনেমা হোক, আসবে, চলে যাবে, কেউ জানতেও পারবে না। এই ব্যাপারটাই তো ঘটবে এবং ঘটছে রেগুলার। ভালো সিনেমাগুলো তো এইভাবেই হারিয়ে যাচ্ছে। সিনেমা বানানো মানে শুধু আর্ট ক্রিয়েট করা নয়, সিনেমা বানানো মানে আমি সিনেমাটা বানাচ্ছি যদি দর্শকের জন্য বানাই, সেটাকে বিক্রি করতে হবে আমাকে সবার আগে। আমি বিক্রি করতেই জানলাম না, আমি দোকান যত ভালোই প্রোডাক্ট নিয়ে দোকান একটা খুলে বসি, সেই দোকান যদি ভালো ডেকোরেটেড না হয়, লোককে অ্যাট্রাক্ট করতে না পারি, আমি ভালো কেক বানিয়ে ভালো রোল বানিয়ে কি করবো? ওগুলো আবার সন্ধ্যাবেলা গিয়ে ফেলে দিতে হবে আমাকে। আর এখানেই সাউথ আর বলিউড এগিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে, যেটা অব্রত বললো একদম ঠিক পয়েন্ট, সাউথ আর বলিউড এখানেই এগিয়ে যাচ্ছে। আর বাংলা সিনেমা কিন্তু মার্কেটিং এই কোথাও গিয়ে আমার মারবার মনে হয় পিছিয়ে যাচ্ছে, যে অডিয়েন্সের কাছে ব্যাপারটা গিয়ে পৌঁছচ্ছে না, যে কোনো কিছু কাজ আসছে বা কিছু হচ্ছে। তো অবশ্যই এটা অব্রত একদমই ঠিক বলছে, কারণ আমার মনে আছে প্রধান যে দেব এতদিন ধরে ভালো বক্স অফিস দিচ্ছে, বা যার সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে, আমার মনে আছে প্রধানের 2 দিন আগে অ্যাডভান্স বুকিং চালু হয়নি, আমি পিভিআর আপনিতে ফোন করেছিলাম, যেখানে প্রজাপতি রমরমিয়ে চলছে। সেই হল মালিককে আমি জিজ্ঞাসা করছি যে এখনো অব্দি 2 দিন হলো, কবে কি শো চালু হবে বা শো টাইম কি হবে? তারা জানেই না যে প্রধান বলে কোনো কাজ আসছে। আমি তখন নিজে ভিডিও করে চ্যানেলে বলেছিলাম। তো এটাও কিন্তু খুব মানে বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা ফেজ, এবং আমার মনে হয় মাল্টিপ্লেক্স এর ওপর যে নির্ভর হওয়াটা, বা আরেকটা ব্যাপার কি, মার্কেটিং এখন খুবই প্রয়োজন। তার কারণ দেখো, আগে প্রসেনজিৎ বা চিরঞ্জিত চক্রবর্তীর যে আমলটা ছিল, তখন সিনেমা একমাত্র মাধ্যম ছিল, মানুষের কাছে বিনোদনের অন্য কোনো কিছু মাধ্যম ছিল না। সিনেমার জন্য মানুষ খারাপ সিনেমা হোক ভালো সিনেমা হোক হলে যেত।
এখন এতগুলো জিনিস রয়েছে, মানুষ আস্তে আস্তে বলিউড সাউথের দিকে চলে গেছে। এখানে অডিয়েন্সের কাছে আলাদা করে কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্রমোশনাল ভাবে নতুন কিছু না নিয়ে এলে তাহলে আমারও মনে হয় না যে অডিয়েন্স এটা নিয়ে এক্সাইটেড হবে বলে। স্বর্ণ যদি বল। দেখ, আমি অভ্রদা আর প্রিন্স দুজনের বক্তব্যের সাথে আমি এগ্রি করছি, বাট আমার পয়েন্টটা তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি তোমাদের এই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করে প্রমোশন, লোকের কাছে পৌঁছানো, সমস্ত কিছু বুঝলাম। ব্যাপারটা হচ্ছে কি যে কেউ এমন তলানিতে রয়েছে যার এগুলো করার সামর্থ্য নেই। আমি সেটা জেনে বুঝে তাকে একটু স্পেস তো আমি দিতে পারি। আজকে যদি বাঙালি এক্সিবিটর যদি হতো, তাহলে তার কোথাও গিয়ে একটা সেন্টিমেন্টাল বাঙালি সেন্টিমেন্টাল ভ্যালু একটা কাজ করার একটা জায়গা ছিল। সে নিজের টাকা লস করে হলে একটা শো হলে অন্তত দিত, সেটাও তো হচ্ছে না। এবার দেখো, এরা এমন তলানিতে পড়ে রয়েছে, এদেরকে আমি একটু যদি লাইমলাইটে যদি আনি, সেখান থেকে তারা কিন্তু কিছু করতে পারে। আমি বলছি না যে সিনেমাটার মান খুব, আগে এক্সিবিটর নিজে সিনেমাটা দেখুক, সিনেমাটা দেখে এক্সিবিটর এটা ভাবুক যে আমি একটা শো যদি দিই, সেখান থেকে 10টা লোক বেরিয়ে সিনেমাটা নিয়ে কথা বলবে কিনা, সেটা তো একটা এক্সিবিটর করতে পারে। সেটাও তো হচ্ছে না, কখনো পারে না। প্রথম কথা হচ্ছে, সিনেমা বেচা মানে সিনেমা শুধু দর্শকের কাছে বিক্রি করা নয়, সিনেমা এক্সিবিটর বা ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করা। আমি তো সেটাই বলছি যে এক্সিবিটরের কাছে বিক্রি করা মানে কি, এক্সিবিটর তো সিনেমাটা দেখে বুঝবে যে না এটার ভাই হলে চলার দম আছে কিনা। বিক্রি মানে কনভিন্স করা। তুমি এক্সিবিটরকে কনভিন্স করতে পারছো কিনা, ডিস্ট্রিবিউটরকে কনভিন্স করতে পারছো কিনা, সেটাও তো মার্কেটিংই আসলে। যেরকম দর্শককে কনভিন্স করতে হবে, তেমনি এক্সিবিটরকেও কনভিন্স করতে হবে। তুমি একটা কোম্পানি খুলে বসেছো, একটা প্রোডাক্ট বিক্রি করবে, তোমাকে শুধু এন্ড ইউজারকে, যে সাবানটা কিনবে, সাবানটা গায়ে মাখবে, তাকে শুধু কনভিন্স করলে হবে না। যে দোকানদার সাবানটা বেচবে, তাকে কনভিন্স করতে হবে যে তুমি দোকানের সাবানটা রাখো। যে ডিস্ট্রিবিউটর সাবানটা দোকানদার অব্দি এনে পৌঁছে দেবে, তাকেও কনভিন্স করতে হবে যে আমার সাবানটা ভালো, তুমি গিয়ে দোকানে দোকানে সেল করো। কিন্তু না না, কিন্তু তুমি এই পয়েন্টটা যেটা বলছো, এই পয়েন্টটাই সত্যি যদি হয়, তাহলে তো এটাও ঠিক কথা। যেই ডিরেক্টরের সিনেমা ভূষণ ফিল্ম ফেস্টিভ্যালে যায়, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তো তার প্রোডাক্ট যে ভালো সেটা তো বোঝাই যাচ্ছে। এবার এক্সিবিটরের যদি মনে যদি হয়, কে বুঝছে ভূষণে পেয়েছে, ন্যাশনালে পেয়েছে, এটা কে জানে? আমি তো জানি না, আমি তো জানতাম না, মানে কিছুদিন আগে জানতাম। সে তো এক্সিবিটর যখন ডিরেক্টর দ্বয়ের সাথে বা প্রডিউসারের সাথে কথা যখন বলছে, তখন সে তো জানতে তো পারছে এগুলো তো ফলস তো নয়, ঠিক আছে, সেটা তো ডকুমেন্টেড। জানতে পারা এক জিনিস, একটা হচ্ছে একটা ইনফরমেশন, একটা হচ্ছে সেল করা, দুটোর তফাৎটা বোঝো। এই জিনিসটা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে তুমি ভাবো, আমাদের আসলে বাঙালিদের এরকম একটা কনসেপ্টই রয়েছে। এই সেদিন না 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 না, আমি তোমাকে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে বলছি, এক মিনিট ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমি বলছি, খুব আন্ডাররেটেড একটা চ্যানেল, খুব আন্ডাররেটেড একটা চ্যানেল, ভালো কন্টেন্ট বানায়, কিন্তু কেউ ওকে চেনে না, জানে না, ঠিক আছে। আজকে ওকে বড় কোথাও দেখতে পেলো, দেখে 10টা লোক হলেও তো জানবে ওর ব্যাপারে। এবার ওকে যদি এই প্ল্যাটফর্মটা কেউ না যদি দেয়, তাহলে পরে আমি বলছি না কেউ দিচ্ছে না, এটা খুব দোষের। আমি বলছি এটা পেলে পরে 10টা লোক হলেও কিন্তু পারতো জানতে। এই পয়েন্টটাতেই তো সিমিলার জায়গা চলে আসছে। এইখানে আমি তুলনাটা করে দিচ্ছি, তুমি বুঝতে পেরে যাবে। একজন ছোট ইউটিউবার নতুন শুরু করেছে, ভালো কন্টেন্ট বানায়, সে কোনো একটা বড় ইউটিউবারের সাথে কোল্যাব করলে তাহলে লোকে তোকে চিনতে পারবে, এটাই বলছো তো? হ্যাঁ, কিন্তু ওই যে বড় ইউটিউবার, সে কেন একে নিজের ভিডিওতে ফিচার করবে? তখনই করবে যখন ছোট ইউটিউবার ওই বড় ইউটিউবারকে কনভিন্স করতে পারবে যে তুমি আমাকে আমার ভিডিওতে নাও। তার মানে সে নিজেকে সেল করতে পারবে বড় ইউটিউবারের কাছে, ঠিক আছে? এই সেল করাটা বাংলাতে নেই। আমাদের বাঙালিদের চিরকাল মনের মধ্যে একটা ধারণা যে ব্যবসা করে সে খারাপ, যার কাছে টাকা আছে সে বাজে। এই যে পরিচালকদের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে পরিচালকরা বলছে যে ফেডারেশন বলছে ও পরিচালক তো রোলস রয়েস চড়ে, বড় বড় ফ্ল্যাটে থাকে। আরে বড় ফ্ল্যাটে থাকে, রোলস রয়েস চড়ে, তাতে কি হয়েছে? সেটা তো সে আর্ন করেছে, সেটা কোনো অপরাধ নয়। তুমি আজকে একজন টেকনিশিয়ান, তুমি কম টাকা ইনকাম করছো, তার মানে এই নয় যে সেটা তার সাথে তুমি অন্য বড় একজনের তুলনা করে তাকে খারাপ বলে দিলে। এটা আমার বক্তব্য। আমাদের বাঙালির এইরকম দৃষ্টিভঙ্গিটা আছে বলেই তো বরাবর এটা হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি সব জায়গাতে। অভ্রদা হচ্ছে কি ক্যাপিটালিস্ট, অভ্রদা হচ্ছে কি পিওর ক্যাপিটালিস্ট, আমি আজকে বুঝতে পারছি। আমাদের সমাজটা এখন ক্যাপিটালিস্ট, আমি পিওর ক্যাপিটালিস্ট এই কথাটাও ভুল। আচ্ছা অভ্রদা, বাট অভ্রদা, আমার মনে একটা বিশাল বড় প্রশ্ন আছে। আচ্ছা তুমি তাহলে আমাকে কেন নিলে? আমি তো তোমাকে কনভিন্স করিনি।
কোথাও কনভিন্স তো করেছে অবশ্যই। আমি নিলাম, এটা আবার কি কথা? আমরা তিনজনে মিলে ভিডিও বানাচ্ছি, আমি দেখছি যে অব্রতা আমাকে ফোন করছে, আমি ভাবছি যে আমি তো অব্রতাকে কোনোদিন রোস্ট করিনি। প্রথম আমার যেটা মাথায় চলছে, অব্রতা আমাকে কল করছে কেন, আমি তো অব্রতাকে রোস্ট করিনি কোনোদিন। না, এর আগে তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছি, আরো কিভাবে তোমার সাথে যেন একটু কথাবার্তা হয়েছে, তোমার সাথে ডাইরেক্ট কথা না বলে কথাবার্তা হয়েছে। যাই হোক, ও তোমার একজন ফলোয়ার সে আমাদের সাথে মিট করতে এসেছিল, তখন বলছিল তোমার কথা। সেটা দাও, ক্যাপিটালিস্টও নই আমি, একেবারেই ক্যাপিটালিস্ট নই, কিন্তু আমার মনে হয় না না ব্রাদার, তুমি ক্যাপিটালিস্ট, আমি বুঝে গেছি আজকে। কিন্তু আমার মনে হয় বাংলা সিনেমা এই জায়গাতে ভীষণ পিছিয়ে পড়ছে, যে তারা নিজেদেরকে সেল করতে পারছে। পুরোটাই সিনেমার আর্ট, কিন্তু সে আর্টটা সেল করতে জানতে হবে। 10 জন শিল্পী ছবি আঁকছেন, 10 জনই হয়তো খুব ভালো, 10 জনের মধ্যে 5 জন ধরলাম একদম টপ ক্লাস ছবি আঁকছেন, তার মধ্যে একজনের ছবি কোটি টাকায় বিক্রি হচ্ছে, কেন বাকি 4 জনেরটা কেন হচ্ছে না? এই জিনিসটা বুঝতে হবে না? না, এটার ব্যাপারে আমার একটা থিওরি আছে। আমি মনে করি এটা অঙ্কের থিওরির মতো, যে 5টার মধ্যে একটা তো বেশি বিক্রি হবেই ভাই। মানে এটা তো কসমিক একটা রুলের মতো, যে 5 জনের মধ্যে একজন ফার্স্ট হবেই, 10 জনের মধ্যে একজন ফার্স্ট হবেই, কেউ একটা প্রথম আসবেই। ঠিক আছে, এবার হ্যাঁ, সে হয়তো বাকিদের থেকে বেশি এফোর্ট দিচ্ছে, বা সে হয়তো পরিস্থিতি বুঝে সে নিজেকে আপগ্রেড করছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এটা তো একটা ইউনিভার্সাল রুল না, যে ভাই একটা অ্যাক্সিডেন্ট হলে পরেও দেখবে যে সবাই মরে গেছে, বাট একজন হয়তো বেঁচে আছে। বা অনেক সময় ঠিক আছে, বাদ দাও, চলো, এটা অনেক তত্ত্বকথার মতো, বাদ দাও, চলো। চলো, আমাদের নেক্সট টপিক কি হবে? আজকে টক্সিসিটি দিয়ে শুরু করলাম। বলতে দিচ্ছি না আমরা, প্রিন্সকে একটু বলতে দাও। ও সরি, প্রিন্স বুকের ফাঁকে হাসছে, বলো। না, অব্রতা যেটা একটু আগে বলছিল যে সৃজিত মুখার্জি দারুণ মার্কেটিং করেছে, বা দারুণ একটা মার্কেটিং করেছে, তাকে নিয়ে আলোচনা, তার কাজ নিয়ে আজকে তো কথা হচ্ছে, এটা তুমি বললে সৃজিত মুখার্জিকে নিয়ে। তাহলে আজকে দেখো, আমি আর একটা কথা বলি, প্রতিম ডি গুপ্ত, তার একটা সিনেমা আসছে চালচিত্র বলে, বা তার আগে কিছু কাজ রয়েছে, সেও কিন্তু একজন ভালো পরিচালক। তো তার ক্ষেত্রে মার্কেটিংটা হয়নি, কারণ সে তো সেই সুযোগটা পায়নি। সেটাও কি, ভাগ্যটাও কি কোথাও কি ইম্পর্টেন্ট? তোমার কি মনে হয়? না, আমি তো একদম ভাগ্যবান, আমি একেবারেই ভাগ্যবান। কিন্তু এই যে ব্যাপারটা বললাম সৃজিত মুখার্জি এবং প্রতিম ডি গুপ্তর, সেটা নিয়ে তুমি, তোমার কি বক্তব্য, কি বলো? যে আজকে ধরো চালচিত্রের মতো একটা কাজ আছে, সেটা বড় কারো কাছে না গিয়ে আজকে এটা নতুন প্রোডাকশন হাউসে গেছে, সেইভাবে মার্কেটিংটা হলো না, এটা নিয়ে তুমি কি বলো? তুমি কোনোদিন এলন মাস্ককে এরকম বলতে শুনেছো যে দূর আমার রকেট গুলো ফেল করে যাচ্ছে, ভাল লাগছে না, এটা ছেড়েই দেবো, বা এরকম কিছু করবো না, বা ওটা করলে ভালো হতো, বলতে শুনেছো কোনোদিন? বা বিল গেটসকে এরকম কিছু বলতে শুনেছো? এটা শুনবে না এদেরকে শুনতে, কারণ তারা জানে যে আমি এটা করতে পারছি না, মানে বা আমার এটা হচ্ছে না, মানে আমি এটা করতে পারছি না বলে হচ্ছে না। ওটা করাটা আমার দায়িত্ব, আমি এটা করতে পারলে ওটা হবে, না করতে পারলে হবে না, এই তো সিম্পল কথা। সেই গ্লাসটাতে অর্ধেক জল ভর্তি আছে অথবা খালি আছে, বা গ্লাসটা আমি তুলেছি অথবা তুলিনি, এই তো দুটো জিনিসই হয়, এর বাইরে কিছু হয় না। চেষ্টা করেছিলাম, হয়নি, আমার লাক কাজ করেনি, এই কথাগুলোর কোনো ভ্যালুই নেই আসলে। আমি পারিনি তাই পারিনি, এটা যদি করতাম, আমার যদি সেই বুদ্ধি থাকতো, আমার যদি সেই ক্যাপাসিটি থাকতো, করে ফেলতাম। আমি তো এটাই বুঝি। বলো। আমি 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 এগ্রি করতে পারছি না, আমি একদম এগ্রি করতে পারছি না। আমি অপরাধের এই পয়েন্টের সাথে একেবারে এগ্রি করতে পারছি না। এগ্রি করতে হবে কেন? এগ্রি না করাটাই তো ভালো। আমি হচ্ছি ঘন্টাখানেক সঙ্গে সুমন, দুদিকে দুটো আলোচনা চলছে, মাঝখানে সুমন হয়ে বসে দেখছি এরকম করে। আরে না না প্রিন্স, তুই ভাই এরপরে কমেন্ট বক্সে আসবে স্বর্ণদিটাকে বাদ দাও, ঠিক আছে? শুধু প্রিন্স আর অপরাধকে দেখতে দিচ্ছি। প্রিন্স তুই বল ভাই। যারা আমাদের রাইভালরি ভাবছে, তারা বলবে যে নিজেদের মধ্যে দেখো, এদের নিজেদের মধ্যে ক্যাচাল হয়, এসব বলতে শুরু করবে নিজেদের। এইটা দেখবে নেক্সট ভিডিও টপিক হয়ে যাবে। না, এটা দৃষ্টিভঙ্গি, ভাবনা চিন্তার সংকীর্ণতা। ক্যাচাল কেন হবে? যে কোনো আলোচনায় বিরোধী বা নানা রকম মতামত থাকলে তবে একটা ভালো কিছু বেরিয়ে আসে। বিভিন্ন মতামত। আচ্ছা আমি জাস্ট খালি তোমাকে একটাই কোয়েশ্চেন করবো, তুমি সেটার উত্তর আমাকে এখনই না দিলে পরেও হবে। ধরো 30টা ছেলে মেয়ে রয়েছে, 30 জনই খুব ভালো পড়াশোনা করে। আমি তোমাকে বলছি আমাদের ইন্টারভিউ কিরকম ভাবে হয়। 4,500 ছেলে মেয়ের মধ্যে রিটেন এক্সাম হলো, তার মধ্যে 450 ছেলে মেয়ে কিন্তু ক্লিয়ার করলো। তার মানে 450 ছেলে মেয়ে ভালো মতো জানে পড়াশোনা, ওকে? 450-র মধ্যে নেওয়া হবে 30 জনকে, ঠিক আছে? এই 450-র মধ্যে আমি ধরে নিলাম যে 100টা হয়তো টপ ক্লাস ছেলে রয়েছে, তার মধ্যে নেওয়া তো 30 জনকে হচ্ছে। তার মানে কি বাকিরা এদের থেকে কম জানে, বা তারা কম এফোর্ট দিয়েছে, বা তারা নিজেদেরকে সেল করতে জানে না?
অবভিয়াসলি সেল করতে জানে না, শুধু ব্যাপারটা এরকম নয়, কেউ সবসময় ইন্টেনশনালি নিজেকে সেল করতে যায় না, যে আমাকে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে নিজেকে ওখানে ঢুকতে হবে, এরকম নয় ব্যাপারটা। যখন ইন্টারভিউয়ার দেখছে, সে ওই 100 জন মোটামুটি পড়াশোনার দিক দিয়ে ধরো সেম, কোথাও আলাদা আলাদা জায়গায় প্রত্যেকের কোয়ালিটি থাকে। মানুষগুলো তার জেরক্স কপি না খরচ করে, কেউ হয়তো স্পোর্টসটা ভালো ছিল, কেউ কথা ভালো বলে, তাহলে হয়তো অ্যাপিয়ারেন্সটাই একটু ভালো, স্মার্ট লাগে তাকে দেখতে, এরকম বিভিন্ন রকম ভাগ তো থাকেই। ওই 30 জনকে বাকি সব জিনিসগুলোর মধ্যে থেকে বিচার করে নেওয়া হবে। আমার মনে হয় এটাই হয় পড়াশোনার ক্ষেত্রে। 100 জনই হবে, এখানে ডিফারেন্সটা তৈরি হয়েছে আমার মনে হয়। বুঝলাম। বলো বলো বলো, আরে তুমি রীতিমতো চিন্তা না না আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, বাট হ্যাঁ আমি এখনো পুরোপুরি এগ্রি করতে পারছি না, বাট অভ্রদার পয়েন্টটা আমি নিজেও ভাববো, ঠিক আছে, মানে এটা একটা ভাবার মতনই জিনিস, কারণ কারণ এটার ব্যাপারে কারোর সেট আইডিওলজি ম্যাচ নাই হতে পারে, সেটা কোনো ইয়ে না, বাট হ্যাঁ প্রিন্স বলো। আমার কিছু বলার নেই ব্যাপারে, নেক্সট টপিকে যাও, আরো কিছু টপিক। আচ্ছা, আমরা এই মিমটা থেকে শুরু করি। প্রিন্সেল বললো এবং মুখটা গিয়ে না একদম হেসে, এটা একটা মিম মেটেরিয়াল, যে আমার কিছু বলার নেই এই ব্যাপারে। তো এই মিমটা থেকে আমরা মিম শুরু করি। তো আমরা বেশ কিছু মিম পেয়েছি, যার মধ্যে কোন মিমটা দিয়ে শুরু করবো আমরা, বলো। কেজিএফ এর মিমটা দিয়ে শুরু হোক নাকি রকি ভাই পাউরুটি তুলে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উফ, মানে হ্যাঁ আমি এখনো দেখিনি, আমি চেক করছি, তোমরা যখন আলোচনা করো আগে আমি দেখি। আমি মিমটা দেখেছি, আমার ভাবলেই হাসি পাচ্ছে, ঠিক আছে। যারা বানায় না তারা অসাধারণ, মানে এই মিমটা কি বানিয়েছে, মানে সত্যি ভাবা যায়। মানে এআই দিয়ে নাকি এই হবে সেই হবে, এআই দিয়ে অ্যাকচুয়ালি মিম তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে ওই আইকনিক সিনটা বান পাউরুটির সিন দেখাচ্ছে, রকি ভাই বান পাউরুটি খাচ্ছে আর মাটা খাচ্ছে, মানে আমি দেখে যাই। একজন তো ফেসবুকে পোস্ট করেছে আমাকে ট্যাগ করে, সে জানে আমি কেজিএফ এর ফ্যান, তাই ঠিক আছে, আমি দেখে 10 মিনিট আমি হেসেছি। সেটা প্রশান্তিল দেখলে পরে ওই ছেলেকে এডিটর বানিয়ে দেবে। হ্যাঁ সত্যি তাই। আরে এডিটের কথা মনে পড়লো, আমি রিসেন্টলি একটা এডিট দেখলাম, এইমাত্র দেখলাম, আমি আগে দেখার সুযোগ পাইনি ভাই, চরম লেভেলের ছিল এদের। এটা কিভাবে বানায় ভাই? হ্যাঁ আমি দেখলাম পুষ্পাকে RRR সিনেমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমার মধ্যে এমন করে মার্চ করেছে, দেখে সত্যি ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, এডিট তো দারুণ করে। আরে জানো তো এই যে ডাইনোসর গডজিলার যে ফিল্মগুলো আছে না, আগে আগে এই ভিডিওগুলো এই এআই দিয়ে তৈরি নেই, এগুলো আগে আসতো ইউটিউবে, দেখবে যে ডাইনোসর গডজিলার জায়গায় একটা বিড়াল বা কুকুরকে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, বিড়ালকে ঢুকিয়ে দিয়েছে। হ্যালো কিটি বলে একটা চ্যানেল আছে, এক বিশাল বড় গডজিলা নেই, বিড়ালটা ম্যাও করছে, শহর ধ্বংস হচ্ছে, ঠিক আছে। আর যা মজা লাগে না এগুলো দেখতে, যাই হোক। আর এটা রাজ চক্রবর্তী ইউনিভার্স, এটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে, এবং যে বানিয়েছে পুরো ঠিক বানিয়েছে, হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, দেখো নামটা কি সুন্দর দিয়েছে, বউভার্স। হ্যাঁ বউভার্স নাম দিয়েছে এটা। না এটা ঠিকই যে লোকে বিয়ের পর এরকম বউকে নিয়ে, বাঙালি ছেলেরা যেরকম বউ পাগল হয়, বউভার্স, ঠিক আছে। আমি কি বলছি, তোমরা তো বিয়ে করেছো, তোমরা আরো ভালো করে জানো। এইভাবে প্রিন্সের হাসিটা দেখে নাও। যাই হোক, কি সিনেমা ছিল এর মধ্যে, সন্তান আসছে, হ্যাঁ তারপর ধর্মযুদ্ধ, হাবজি গাবজি, বাবলি, হ্যাঁ এই 5টা সিনেমা ছিল, বউভার্স। রাজ চক্রবর্তী বউকে নিয়ে বানিয়েছে। আমি খালি না বাবলিতে কিসিং এর সিন গুলো দেখছি আর ভাবছি যে রাজ চক্রবর্তী এই শুটিং গুলো করলো কি করে, মানে যদিও সিনেমাতে ফেকই হয়, বাট স্টিল ঠিক আছে, যে করছে কি করে, কারণ আবিরকে তো খুব হ্যান্ডসাম দেখতে না ভাই। আমি যদি ডিরেক্টর হতাম, এরকম হ্যান্ডসাম নায়কের সাথে আমার অভিনেত্রী বউ চুমু খাওয়ার দৃশ্য অভিনয় করছে, আমি করতে পারতাম না ভাই, ঠিক আছে। আমি বলতাম তোমরা শুটিং করো, আমি বাইরে থেকে ঘুরে আসছি, 2 প্যাকেট ফুকে তারপরে আমি আসতাম, ঠিক আছে।
হতে পারে সেই টাইমটা রাজ চক্রবর্তী তাই করতে গেছিল হয়তো। তুমি জানো এই পডকাস্টটা দেখে রাজ চক্রবর্তী অব্রতাকে আবারও একবার কল করবে যে অব্র তুমি দেখা করো আমার সাথে এক্ষুনি। না, মজা বাদ দিলে দেখো এটা সিরিয়াসলি এর জন্য এরা কতটা ডেডিকেটেড আর কি, তাই না? যে আর্টটা ক্রিয়েট করে সিনেমাটা কতটা ডেডিকেটেড, এটা কিন্তু আচ্ছা আমি একটা পলিটিক্যাল মিম শেয়ার করতে পারি? এই মিমটা আমার কাছে নেই, বাট আমি এটা কমেন্টে একজনকে বলতে দেখেছি। এই দেবদা আর রাজদার মধ্যে ঝামেলা যে হচ্ছে, একজন বলছে যে মমতা ব্যানার্জি এসে এদের দুজনকে থামাবে, দুজনে তো একই দলের লোক, ঠিক আছে? কমেন্ট আছে 23 খানা লাভ রিয়াক্ট পড়েছে। ওকে, ঝামেলা কি হচ্ছে? দেব কি কিছু বলেছে? রাজ চক্রবর্তী বলেছে ঠিকই, কিন্তু দেব কি কিছু বলেছে? রিয়াক্ট তো করেননি মনে হয়। দেব রিয়াক্ট করেনি, অ্যাকচুয়ালি দেব আগে বলেছে একটা মিউজিক লঞ্চ ইভেন্টে যে খাদানি চলবে, খাদানি সব থেকে বড় সিনেমা। দেব কিন্তু কাউকে পোক করেনি, দেব শুধুমাত্র এই কথাটা বলেছে। ওকে, এবার ওখানে একটা ব্যাপার ঘটেছে, আমি দেখছিলাম প্রশ্নটা করেছিল যে পুষ্পা 2 আসছে, ওটা নিয়ে তুমি কতটা চিন্তিত, মানে দেবকে এই কোশ্চেনটা করেছিল। তখন দেব বলেছে যে সিনেমা বাংলায় একটা রিলিজ করছে যেটা হচ্ছে খাদান। এই পুষ্পা 2 সঙ্গে যে কম্পারিজনটা, ওইটাকে সরাবার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলার একটা বড় সিনেমা আসছে, এই পার্সপেক্টিভে বলেছে। ওটার মধ্যে কিন্তু পোকিং ছিল না, কিন্তু এখানে খাদ বলে যে ব্যাপারটা ঘটেছে, এটার মধ্যে কেজালটা লেগেছে। আর না, আমি একটা জিনিস বলবো, এটাকে আমরা যতটাও মজা ভাবছি অতটাও মজা অ্যাকচুয়ালি নয়। কারণ দেব যখন এই বহুরূপীকে যখন পোক করেছিল না, বহুরূপীর বক্স অফিস নিয়ে, অর্গানিক নিয়ে, তখন কিন্তু এসবিএফ থেকে রিপ্লাই করেছে যে আমাদের এই হলে 1 কোটি এত টাকার বিজনেস করেছে। এখানে কিন্তু আমরা তো ওপর দেখছি দেব ভার্সেস রাজ, এটার তলায় কিন্তু এসবিএফ এর অ্যাঙ্গেল আছে, এটার তলায় কিন্তু এসবিএফ এর উস্কানি কিন্তু আছে, ঠিক আছে? টাইটেল থাম্বনেলে এসবিএফ এত বড় বড় করে দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র রাজ চক্রবর্তী নামটা আমি লিখে দিয়েছিলাম এন্ড এসবিএফ পুরো। আমি কালকে সারা মেট্রো প্রিন্সের ভিডিও দেখতে গেছি, ঠিক আছে? প্রিন্সের এক একটা ভিডিও কালকে ছিল অঙ্গার লেভেল, ঠিক আছে? একজনকে ধুয়েছে, এদেরকে রিপ্লাই দিয়েছে, আর প্রিন্সের কমেন্ট বক্স সবাই বলছে এই তো পুরনো প্রিন্সদা ফেরত চলেছে, বিস্ট প্রিন্সদা, ঠিক আছে? একজন দেখলে বলছে যে পুষ্পা বাবু ফালতু কথা, আসল ভাব হচ্ছে কি প্রিন্সদা, ঠিক আছে? প্রিন্স বাবু। আমি সানগ্লাস পরাটা তোমার থেকে ইন্সপায়ার হয়েছিলাম, আমি দেখবে সানগ্লাস পরে এখন রোস্ট করি, ওটা আমি তোমার থেকে ইন্সপায়ার। এইটা আমি থাম্বনেলে দেবো, প্রিন্স আমাকে কপি করলো কোয়েশ্চেন মার্ক, দিয়ে দাও প্রিন্সকে আমাকে কপি করলো কোয়েশ্চেন মার্ক। ওকে, প্রিন্সের ফ্যানেরা আমাকে খিচকি মেরে উড়িয়ে দেবে। প্রিন্স ওটা হোমাজ দিয়েছে, কপি করেনি, হোমাজ শিখলে না কি তোমরা সত্যি, এই জন্য বড়। আচ্ছা শোনো, হোমাজ বলতে তোমাদের একটা কথা বলি, মানে এটা আমি শুনছিলাম এতদিন, বাট এবার নিজের চোখে দেখে আমি কাইন্ড অফ শকড। দেখো আমরা তো এই কপি, ট্রিবিউট, হোমাজ নিয়ে অনেক কথাবার্তা তো বলি। এই যে টেক্কা সিনেমাটা ম্যাড সিটি বলে নাকি একটা সিনেমা থেকে নাকি ঝাড়া, এটা কিছু লোকজন বলছিল। আমি প্রথমে ভাবলাম যে চলো সৃজিতের এগেনস্টে কথা বলার কিছু লোকজন রয়েছে, তারা আমারই মতো, ঠিক আছে। দেন আমি ম্যাড সিটি রিসেন্টলি দেখলাম 2 দিন আগে, মানে এত লজ্জার ব্যাপার না, এত লজ্জার ব্যাপার। আমি যখন বলেছিলাম যে দশম অবতার কৃষ্ণাকি থেকে ইন্সপায়ার্ড, তখন সৃজিত মুখার্জি একজনের সাথে একটা গট আপ মতো ইন্টারভিউতে বলছে যে না 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 এরকম তো কোনো কিছু আমি পড়িনি এই বইটা। এখন না আমার ইচ্ছা করছে সৃজিত মুখার্জিকে জিজ্ঞাসা করতে, বা তার ফ্যানদের উদ্দেশ্যে, যে এবার তোমরা ম্যাড সিটি সিনেমাটা দেখো, আর তোমাদের টেক্কা তো আছে দেখা, এবারও তোমরা বলবে যে এটা কোনো রকম চুরি করা না? দেখো কেজিএফ আর পুষ্পা ইন্সপায়ার্ড ফিল্ম, কেজিএফ অমিতাভ বচ্চনের ফিল্ম থেকে ইন্সপায়ার্ড, কিন্তু অমিতাভ বচ্চনের কোনো সিনেমা কি সিন বাই সিন তুলে দিয়েছে? তোলেনি। পুষ্পা কেজিএফ থেকে ইন্সপায়ার্ড, কিন্তু পুষ্পা কি কেজিএফ এর সিন তুলে দিয়েছে? অবশ্যই তোলেনি। ম্যাড সিটি 1997 তোমরা দেখবে, জাস্ট তুলে দেওয়া কাকে বলে। দেন গল্পের মধ্যে একটুখানি চেঞ্জ করা হয়েছে অবশ্যই, বাট দিস ইজ জাস্ট নেক্সট লেভেল। এবং আমি সৃজিত মুখার্জির কিছু ইন্টারভিউ দেখছিলাম, উনি কিন্তু দাবি করেছেন এটা মৌলিক গল্প, এটা অরিজিনাল গল্প চাকরি দুর্নীতি নিয়ে। তুই প্রিন্স ম্যাড সিটির তুই প্রথম 20 মিনিট দেখলে পরে তোর মনে হবে যে এটা কোন ধরনের চিটিংবাজি, তাহলে রিমেক সিনেমাতে প্রবলেম কি ছিল? আমি একটা লক্ষ্য করেছিলাম, আমি যখন থেকে শুনছিলাম ম্যাড সিটি থেকে নেবো, আমি শুধুমাত্র ট্রেলারটা দেখেছিলাম।
ট্রেলারটা দেখি আমার কি মিল মিল লাগছিল, এই পুরো সিনেমাটা এখনো দেখিনি, ট্রেলারটা দেখি আমার মনে হচ্ছিল যে বিরাট একটা মিল রয়েছে। তারপর তুমি বলতে তো এখন অনেকটাই আমি মানে ক্লিয়ার হলাম, অবশ্যই দেখবো। ওইটা নিয়ে তো পুরো আলোচনা করতেই হবে। পুরো তোর তুলে নেওয়া, ঠিক আছে? আর কোন ক্যারেক্টারকে কিভাবে চেঞ্জ করেছে তুই সেটাও বুঝতে পারবি। ওই সেই ছোটবেলাতে হতো না যে আমি টুকছি ওর খাতা দেখে। যাই হোক, আমি এখানে একটা কথা বলে দিই, দেব ফ্যান্সদের জন্য এখানে দেবদার কোনো দোষ নেই, সৃজিত না, মুখার্জি এখানে দেবদের কোনো দোষ নেই। এখানে আমি তো দেবফ্যানদেরকে নিয়ে, হ্যাঁ আমি দেবফ্যানদেরকে আমি এটাও বলবো যে ভাই আগে ভালো করে বোঝার চেষ্টা কর কাকে নিয়ে বলছি। দেবদাকে নিয়ে বলছি না, এখানে দেবদার কোনো দায় নেই। সে অ্যাক্টার, তাকে স্ক্রিপ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, তাকে অ্যাক্টিং করতে হয়েছে, ঠিক আছে? সৃজিত মুখার্জির ট্র্যাক রেকর্ড আছে, অটোগ্রাফ 22 শ্রাবণ পর্যন্ত হলিউডের ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হোমাজ। ওকে দেখলে পরে দেখা যাবে ওগুলো কপি ছিল, ঠিক আছে? চলো, ওগুলো খুব ভালো লেগেছে, ওগুলো নিয়ে আর কাদা ঘাটাঘাটি করতে চাই না। কিন্তু টেক্কাটা দেখে আই এম জাস্ট শকড যে তাহলে ভাই রিমেক সিনেমার অন্যায় কি? তুমি যদি হলিউডের সিনেমাকে সিন বাই সিন তুলে যদি আনছো, তাহলে দেবজিৎ রিমেক করেছে বলে এত গালাগাল কেন খাবে? তাহলে তো তোমারও গালাগাল খাওয়া উচিত। এটা একদম ঠিক। আচ্ছা, একটা কথা আমি একটু বলি, খাদানের যে প্রচারটা হচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গল ট্যুর যে ব্যাপারটা হলো, এটা কি প্রিন্সের ভিডিও দেখে দেবদা করলেন? কোনটা? তুমি বলেছিলে না আলু যখন কলকাতায় র্যালি করতে আসছে, তখন তুমি বলেছিলে যে আমাদের বাংলাতে এরকম হয় না, দেবের উচিত খাদান নিয়ে এরকম ভাবে করা, গ্রামে গঞ্জে চলে যাওয়া। তো তোমার ভিডিও দেখে কি খাদানের থেকে ইন্সপায়ার? না, আমি আমার থেকে ইন্সপায়ার্ড বলবো না, দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি অনেক বেটার। কিন্তু কিছু জিনিস আমি লক্ষ্য করলাম, যেমন সঙ্গীত বাংলাতে গান নিয়ে আসার জন্য আমি রিকোয়েস্ট করছিলাম যে যেন আনা হয়, এবং কালকে দেখলাম অবভিয়াসলি সেটা নিয়েও আলোচনা হয়েছে, আসতে দেখলাম। তো যদি মানে যদি এরকম কিছু হয়ে থাকে আমি তো মানে খুবই খুশি হব যদি এরকম দেবদা সত্যি ইন্সপায়ার্ড হয়, কারণ আমি তো তাদেরকে, আমরাও বাইরে থেকে যারা কাজ করছি তাদেরকে তো বোঝাবার জন্যই কাজ করছি যে এটা হলে ভালো হয়, এটা হলে হয়। তো তারা যদি বুঝে সেটা নিয়ে যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে তো অবশ্যই সেটা হওয়া তো উচিত। তবে এটা মানে ক্রেডিট কখনোই নিয়ে না মনে যে আমার জন্যই এটা হয়েছে। অনেকে দেখি ক্রেডিট নিয়ে নেয়, ভিডিও থাম্বনেইলে দিয়ে দেয় দেবদা আমার রিকোয়েস্ট রাখলো, দেবদা আমার কথা শুনলো, ওই রকম বক্তব্য আমি রাখতে চাই না। কিন্তু অবশ্যই মনে মনে খুশি তো অবশ্যই হয়েছি যে হ্যাঁ এটা হয়েছে, খানিকটা হলো, এটা বলতে পারি। আমার একটা কোয়েশ্চেন আছে, বলো। মহারাজ তোকে এত ভালো আছে, তুই মহারাজকে কেন এরকম পোক করিস? কেন করিস প্রিন্স তুই এরকম? হ্যাঁ, এটা তো অন্যায়। আমি কোথায়, আমি তো রিসেন্ট মহারাজকে পোক করিনি, আর আমি এখন আর পোক করি না, ওর সঙ্গে আমার এইটাই তো পোকিং ছিল। এরকম থাম্বনেল মহারাজ তো বোধহয় দেয় যে দেবদা ইয়েস আমার কথা শুনলো। এইটা হালকা রকম ছিল, ওই রকম লেভেলে পোকিং তৈরি করেছি, ওটাকে পোকিং ভাবলে প্রবলেম। না 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 না, মহারাজ মহারাজ আমি তোমাকে একটা কথা বলছি অব্রদা, আমাদের এই গোটা কমিউনিটির মধ্যে, মানে আমি তোমাদের দুজনের সামনে বসে আমি বলছি, সব থেকে স্পোর্টিংলি কথাবার্তা নেয় এবং সব থেকে ভালো মনের ছেলে হচ্ছে কি মহারাজ, ঠিক আছে? সব থেকে স্পোর্টিংলি কিন্তু ওর জিনিসপত্র কিন্তু নেয় এবং সব থেকে ভদ্র। ওর মতো ডেডিকেশন কারণ নেই। এই ট্যুর গুলোতে ও রীতিমতো গাড়ি ফাড়ি করে যায়নি, ট্রেনে করে জার্নি করেছে, কোন রকমে পৌঁছেছে। মানে ভোরবেলা মাফলার পরে ওকে নিয়ে পেছনে কেউ কেউ হাসাহাসি করছে, আমি দেখছি, কিছু বলছি না, বাট দ্য থিং ইজ যে ছেলেটা কিন্তু পরিশ্রম করছে। তুমি একটা এত বড় ক্রিউকে তুমি ফলো করে করে তুমি যাচ্ছ, ঠিক আছে? তারপরে আমি দেখলাম রিসেন্টলি দেবের ইভেন্টে ওকে কোথায় ধাক্কা দেওয়া হয়েছে সেই নিয়ে কিছু লোকজন হাসাহাসি করছিল। আমি ওকে তক্ষুনি কল করেছি ভিডিও দেখে, ওর একটা টাইপ সি কেবল বোধহয় ছিঁড়ে গেছে বা এরকম কিছু হয়েছে। দেখো, ও কিন্তু কাজ করছে, ওটা ওর কাজ, ও কিন্তু প্রফেশনালি জিনিসটা নেয়, ঠিক আছে? সেখানে গিয়ে এরকম হ্যারাসমেন্ট কারুরই কিন্তু প্রাপ্য নয়। ফলে হ্যাঁ, হতে পারে যে মহারাজের কথাবার্তা ফানি বলে ওকে নিয়ে আমরাও তো পোকিং করি, কিন্তু কোনটা অপমান আর কোনটা জাস্ট একটা ইয়ার্কির ছলে বন্ধুর পেছনে লাগা, সেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর আমি বলছি যে আমি তো অনেককে রোস্ট করেছি, অনেকের সাথে আমার তর্ক হয়েছে, আবার পরে ভালো কথাবার্তা হয়েছে, কিন্তু আমার যা অবজারভেশন, মহারাজের মতো স্পোর্টিংলি নেওয়া ভালো মনের ছেলে কিন্তু আমাদের কমিউনিটিতে নেই, ঠিক আছে? মানে এটা আমি তোমাদের দুজনের সামনেই বলছি, তোমরা জন্য খারাপ মনে করো না বা ভেবো না যে স্বর্ণদিকে তাহলে আমাদেরকে ছোট করছো, ওরকম নয়। মহারাজ কিন্তু সত্যি একটা ভালো ছেলে, জেনুইনলি একটা ভালো ছেলে। মহারাজকে ভালো বলছে বলে আমরা খারাপ মনে করবো কেন? আমরাও খুশি যে মহারাজকেও ভালো বলছে। না না, অনেকে আছে এরকম ভাবে নেয়, অনেকে আছে এরকম উপাধির পেছনে নেয়, ঠিক আছে? ওকে, কিন্তু আমার যেটা এর থেকেও ভালো লেগেছে, মহারাজের মন ভালো, সেটা তো একদমই
কিন্তু সব থেকে ভালো লেগেছে মহারাজের ডেডিকেশনটা। ও যে কাজটা ওটাই তো করছে বলছি, সত্যি, মানে এই সারা ভাবা যায় না। পশ্চিমবঙ্গে ছুটে ছুটে বেড়াচ্ছে, খাদানের টিমের একটা স্বার্থ আছে, মহারাজের যেটুকু যা স্বার্থ আছে সেটা অনেক নেগলিজিবল। ও শুধু ভালোবেসেই কাজটা করছে। এবং যদি এবং ও আমি তো শুধু মনে করি, চ্যানেলের জন্য এটা করে থাকে, এটা কজন করতে পারে? আমরা হলে তো মনে হয় এবং না আমি পারতাম, আমি তো পারতাম না। এবং আমার তো মনে হয় দেবদার অবশ্যই ওকে 1 by 1 ইন্টারভিউ একটা দেওয়া উচিত। ও যে পরিমাণে দেবদার পিছনে খাটে বা হ্যাঁ দেবদার হ্যাঁ পিছনে হ্যাঁ যেভাবে কাজ করে, বাকি সবাইকে বাদ দাও, আমাকে বাদ দিয়ে দাও, কোন আমার যায় আসে না, আমার কোনো প্রবলেম নেই। কারণ আমি অতটা ডেডিকেশন দিয়ে কাজ করি না, এই বাড়িতে বসে ভিডিও করছি, দেখছি, আলোচনা করছি। কিন্তু মহারাজ যেভাবে খাটছে, যেভাবে দেবদাকে নিয়ে কাজ করছে, অবশ্যই দেবদার কিন্তু অবশ্যই মহারাজকে একটা 1 by 1 ইন্টারভিউ আমার তো মনে হয় সে ডিজার্ভ করে। এবার জানি না কতটা কি হবে। তবে এখানে তবে আমি একটা কথা বলবো, আমাদের যারা এই বাংলাতে ইউটিউবার যারা আছে, যারা আমরা বিশেষ করে ফিল্ম রিভিউ করি, ঠিক আছে, বা দেবজিৎকে নিয়ে, এই যে প্রিন্স সঙ্গীত বাংলার যে পয়েন্টটা বললো, বা অভ্রদা যে কোয়েশ্চেনটা প্রিন্সকে তুমি যেটা করলে, দেখো আজকে জ্যামি প্যান্টসের ভিডিও দেখে যদি ঋত্বিক রোশন আর শাহরুখ খানকে এক ফিল্মে এক ইউনিভার্সের আন্ডারে আনা যদি হয়, ঠিক আছে, তাহলে আজকে কে বলতে পারে না যে ওয়ান ফাইন মর্নিং দেবদা নয়, দেবদার কোনো প্রডিউসার হয়তো বা তার টিমের কেউ তোর ভিডিওটা দেখে দেবদাকে গিয়ে বলেছে আচ্ছা আমরা এটা করলে পর কিরকম হয়। কারণ এই বড় বড় স্টারদের কিন্তু অ্যাডভাইজার থাকে প্রচুর, যারা আইডিয়া দেয় যে এরপরে কি করে হয়, পুরো টিম থাকে। তারা কেউ যে আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে দেবদাকে অ্যাপ্রোচ করছে না, তার কি গ্যারান্টি আছে? কারণ অনেকেই এই যে সঙ্গীত বাংলার পয়েন্টটা প্রিন্স, আমি দেখেছিলাম প্রিন্সের ওই ভিডিওটা, ভালো পয়েন্ট ছিল এটা। বা এই যে ঘুরে ঘুরে প্রমোশন, এটা কিন্তু আমি আরো বেশ কিছু লোককেও বলতে দেখেছি, প্রিন্সকেও বলতে দেখেছি, এবং প্রিন্সের পরে আমি দেখেছি আরো কিছু লোককে বলতে, মানে এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আজকে আমি যে বারবার বিভিন্ন রকম জায়গাতে বলি যে জিদ্দার রিজুদা করা উচিত, যদি জিদ্দার রিজুদা যদি করে, আমি বলবো না যে আমার ক্রেডিট, কিন্তু কোথাও না কোথাও কি আমার মনে হবে যে এটা কারুর কানে কি যায়নি। আমি এত জায়গায় তো বলেছি, কারুর কানে তো অবশ্যই গেছে। তো এটা কিন্তু একটা জিনিস, ঠিক আছে। আমার এখানে অপরাধ বলো। কথা বলা যাচ্ছে, এক হচ্ছে জিতের রিজুদা আমার মনে হয় করা উচিত না, রিজুদা করা খুব টাফ, এবং রিজুদা গল্প খুব ইন্টারেস্টিং, আমার তো একটু বোরিংই লাগে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, এটাতে একমত হলাম না প্রথম কথা। দ্বিতীয়ত আজকে আজকে আমি আর অপরাধ সকালবেলা উঠে ডিসাইড করেছি আজকে আমরা একমত হব না, ঠিক আছে, আজকে আমরা এক পেয়ালিতে চা খাবো না ওকে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ভিডিও ইন্ডাস্ট্রির অনেকেই দেখে আসলে, এটা দেখে, এটা দেখাই উচিত আসলে। এই ফিডব্যাকটা তো কোথা থেকে পাবে? আমি সৃজিত মুখার্জির ক্ষেত্রে এটা দেখেছিলাম, যে সৃজিত মুখার্জি বলছেন যে আমাদের সব ভিডিও দেখেছেন, ইন্টারভিউ আগে বলছে। তো দেখেছে কেন? তার যে এই ডেডিকেশনটা আছে, দেব প্রিন্সের ভিডিও দেখে এই যে ফিডব্যাকটা নিচ্ছে কেন? কারণ তার এই ডেডিকেশনটা আছে। যাদের এই ডেডিকেশনটা আছে, যারা নিজের জন্য এতটা ইনভলভমেন্ট, এটা কিন্তু প্রিন্সকে ভালোবেসে দেব দেখছেন বা সৃজিত মুখার্জি আমাকে ভালোবেসে দেখছেন, ব্যাপারটা এরকম নয়। তারা নিজেদের জন্য দেখছে। যারা এই দেখার প্রসেসটা করতে পারে তারাই গিয়ে টপে থাকে আসলে। যারা দেখে না তারা নিচের দিকেই থাকে, তারা পিছিয়েই পড়ে, তারা নানা অজুহাত দেয়। কিন্তু এই দেখে যদি দেব ফিডব্যাকটা নিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে দেব এইরকম ভাবে এখন ফিডব্যাক, একজন টপে পৌঁছে গেছে মানে কি, সে তো সাধারণ মানুষের ফিডব্যাক পাবে না, সে তো আর সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ পাচ্ছে না। সে তখন কোথা থেকে ফিডব্যাকটা পাবে, কোথা থেকে নেবে? এরকম জায়গা থেকে তাকে অন্য ওয়ে খুঁজে বার করতে হবে। তো সেটা যদি নিয়ে থাকে, খুবই প্রশংসা করতে হবে ব্যাপারটা, মানে অসাধারণ ব্যাপার আমি বলবো। এইটাই তো দরকার আসলে। বাংলাতে এইগুলোরই অভাব। আমি তো যে বলছিলাম মার্কেটিং মার্কেটিং, ব্যাপারটা মার্কেটিং শুধু না, ব্যাপারটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, এই ব্যাপারটা। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকগুলো কভার করেছি, অনেকগুলো টপিক কভার করেছি। আমরা সমস্ত কিছু টাইম স্ট্যাম্পের মধ্যে আমরা দিয়ে দেবো। এবার মোটামুটি যারা দেখে ভাবো যে না আমরা সবাই এক কথা বলি, সবাই সবাইকে সমর্থন করি, আমাদের প্রত্যেকের ডিফারেন্ট ওপিনিয়ন রয়েছে এবং আমরা কিন্তু অনেক জিনিসে আমরা এগ্রি হইও না, ঠিক আছে। এবং আমরা ইন্ডিভিজুয়াল যখন ভিডিও যখন বানাই তখন কিন্তু আমাদের যে আলাদা আলাদা যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা আরো বেশি পরিষ্কার করে কিন্তু ফুটে কিন্তু বার হয়। কিন্তু এটাই হচ্ছে কি সৌন্দর্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটাকে এটাকেই বলা হয়। যে হতে পারে তুমি আর আমি সব জিনিসপত্রে এগ্রি করছি না, ফ্যামিলি ম্যানে খুব ভালো মনোজ বাজপেয়ীর একটা জায়গা ছিল যে সমস্ত কিছুতে এগ্রি করলে তাহলে তোমার আর আমার তাহলে দাম কি রইলো, ঠিক আছে, যে কোনো একজন হলেই তো হয় না, সবাই এক কথাই যদি বলে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আপনারা অডিয়েন্স, আপনারা ভিডিও দেখছেন, আমি আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা কাউকে রাইভাল মনে করি না। রাইভালারি শুধুমাত্র ইনসিকিউর লোকজনরাই করে।
ঠিক আছে? এবং আমি জানি এই বক্তব্যে হয়তো কারুর হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি মনে করি যে এই কমিউনিটিতে আমার বক্তব্যে শুধুমাত্র একজনেরই খারাপ লাগা উচিত, তা বাদ দিয়ে আর কারুর আমার বক্তব্য ধরাও অ্যাকচুয়ালি উচিত না। তো হ্যাশট্যাগে আবার কেউ জ্ঞানী চোর লিখবেন না প্লিজ। তো আমাদের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, কোন টপিকে আমরা নেক্সট কথা বলি চান সেটা আপনারা বলবেন। শাহরুখ খানেরও কি আমরা ফিল্ম নিয়ে কি কথা বলবো, ডাঙ্কি আর জিরো নিয়ে কি কথা বলবো, নাকি আমাদের নেক্সট ভিডিও টপিক ডিসাইড আপনারা করবেন। আপনাদের হাতে সেটা রয়েছে, কমেন্ট বক্স খোলা রয়েছে, মন ভরে লিখুন। আর যাদের গালাগালি দেওয়ার তারাও বলছি অবশ্যই গালাগালি দেবে, কারণ আমি একজন নির্লজ্জ ইউটিউবার, এনগেজমেন্ট বাড়বে। ঠিক আছে, অপরাধ প্লিজ বলো কিছু বলার থাকলে প্লিজ। হ্যাঁ, এটাই বলার, আমরা আমাদের মতো করে কাজ করছি, আমরাও কাউকে রাইভাল মনে করি না, প্রত্যেকে নানা রকম ভাবে আলোচনা করছি নিজেদের মতো করে সিনেমা নিয়ে ডিসকাস। এবং আমি মনে করি যে একে অপরের সঙ্গে আলোচনা করলে, কথাবার্তা বললে আমরা নিজেরা আরো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, অনেক ব্যাপার সম্বন্ধে আমরা আইডিয়া করতে পারবো। একা একা তো পৃথিবীতে কেউই বড় হতে পারে না, আমাদের প্রত্যেককেই একে অপরকে দরকার। সেখানে কিছু মত মিলবে, কিছু মত মিলবে না, তবে সবশেষে অডিয়েন্সের জন্যই সবটা করা। তাই যদি ভালো লাগে তারা অবশ্যই সেটা জানাক, এবং তাদেরও কিছু বক্তব্য জানাক যে তারা কি ব্যাপারে কথা শুনতে চায়, কি কি ব্যাপারে আলোচনা শুনতে চায়। তো এটাই বলার। এবং আমাদের চ্যানেলে যেন প্রত্যেক রোববার আসছে, এক এক করে আসতে থাকবে। এই রোববার আমাদের স্বর্ণজ্যোতি চ্যানেলে আসবে, তারপর তো অবরোধ আছে আমার চ্যানেলে, তারপর অবরোধ চ্যানেল, এইভাবে চলতে থাকবে। তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দিও। অবরোধ আর 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 অডিয়েন্সকে বলছি, অডিয়েন্স প্রিন্সকে বলবেন তো যে ঠিক সময় চলে আসতে। এই ছেলেটা আমি ঠিক সময় আছি, আমি ঠিক সময় আছি, আমি আজকে কাল লেট করেছি। সারা রাত অফিস করে 10টার সময় ঘুম থেকে উঠে দেখছি প্রিন্স মেসেজ করেছে 10:30 থেকে শুরু করা যায় না। আমি তখন এই স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে ভাবছি যে প্রিন্সকে একবার যদি পেতাম, পেছনে দুটো এক্সট্রা গর্ত করতাম। এখনো আধ ঘন্টা ওয়েট করতে হবে আমাকে। তোমার নামে পুলিশ কেস করা আছে, কিন্তু তুই করো না, তোমার নামে পুলিশ কেস করা আছে, ভুলে গেছো? ফাইল রেডি করা আছে, আমার ফাইল রেডি আছে। আচ্ছা প্রিন্স, তোর কালকে শরীর খারাপ ছিল, ডাক্তারখানায় গেছিলি, তুই আজকের মধ্যে এত সুস্থ হয়ে গেলি কি করে? সুস্থ নেই, আমি এখনো অসুস্থই আছি, আমার এই পাশটা পুরো ব্যথা হয়ে আছে, প্লাস কাশি, ঠান্ডা লেগেছে? জ্বর সর্দি কাশি, জ্বর সর্দি কাশি প্রচন্ড। ডাক্তার দেখাতাম না, কিন্তু এই এবার ধরো খাদান রিলিজ করছে, আরো বেশি ব্যস্ত থাকবে, হল টল যাওয়া, ওই কারণে আমি দেখিয়ে নিলাম, এই হচ্ছে ব্যাপার। আর সকালে মানুষ পড়ানো টড়ানো থাকে, টিউশন থাকে। একটা জিনিস মিস করে যাচ্ছি, ফেলুদার গোয়েন্দাগিরি আসছে না 19 তারিখ না 20 তারিখ আসছে? আরে ওটা নিয়ে তো আলাদা করে কথা হবে, আলাদা করে ডিসকাশন হবে। আমি করবো ডিসকাশন, ঠিক আছে? ওকে, এমনি তো সৃজিতদাকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? ওকে, তারপর আমি ফেলুদাও পড়েছি, আমাকে আবার অনেকে ইন্টেলেকচুয়াল মনে করে, ঠিক আছে? তো হবে ভাই, ওটা নিয়ে অবশ্যই কথা হবে। আর কথা হচ্ছে, তাহলে আমরা এবার শেষ করি। আমরা শেষ করি। আর দেখো, প্রিন্সের ডেডিকেশনের জন্য জ্বর নিয়েও পডকাস্টে এসে এত এনার্জির সঙ্গে কথা বলেছে, সেই জন্য কিন্তু লোকে সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করবে, এবং প্রিন্সকে ভালো কথা কিন্তু অবশ্যই লিখবে। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। চলো ভাই, শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ, রেখো অনেক কিছু রেখো, তুমি ক্যাজুয়াল কথাবার্তা রেখো, কেটে দিও না সব। ঠিক আছে।